আজকে আমি আবার ঘর ছাড়লাম দ্বিতীয়বারের মতো। পার্থক্য শুধু তখন বাপের বাড়ি আর এখন শ্বশুর বাড়ি ছাড়লাম। প্রথমবার যখন ছেড়েছি তখন কারো হাত ধরে কাউকে ভালোবেসে, আর আজ সেই মানুষটার জন্যই ঘর ছাড়লাম, তবে অভিমান করে। সকাল ৮টা, অনেকক্ষণ হয় স্টেশনে বসে আছি। কি করব, কোথায় যাব বুঝতে পারছি না। বাড়িতে তো যেতে চাই না, কারণ পালিয়ে বিয়ে করার জন্য আমার বাড়িতে আমার স্বামীকে এমনিতেই কেউ তেমন ভালো চোখে দেখে না। তার উপর আবার রাগ করে গেলে তার সম্মান নষ্ট হবে, আর মাসুদও হয়তো সেখানেই খুঁজবে। এত সহজে তার কাছে ধরা দিব না। বাড়ি থেকে যখন বেরিয়ে যেতে বলেছি, একটু শিক্ষা না দিয়ে আর ফিরবো না। কিন্তু যাব কোথায়? হঠাৎ লিপির কথা মনে হলো। হ্যাঁ, আমার চাচাতো বোন লিপি কিছুদিন আগেই বিয়ে হয়েছে, আর স্বামীকে নিয়ে একাই থাকে। সেখানেই যেতে পারি, কেউ কথাও শোনাবে না, আর অন্য কিছু মনেও করবে না। যেই ভাবায় সেই কাজ। 15 টাকা দিয়ে টিকিট কাটলাম, আর বাসে বসে উঠে পড়লাম। বাসে বসে বসে ভাবছি, কেমন করে পারলো আছে আমার গায়ে হাত তুলতে। যাকে ভালোবেসে সব কিছু ছাড়লাম, তাদের বাড়ির মানুষগুলোর সকল অপমান অবজ্ঞা সহ্য করলাম। আজ কিনা সেই আমাকে বলে আমাকে বিয়ে করা তার সবচেয়ে ভুল। আর সেই ভুল বুঝতে সাহেবের 1 বছর সময় লেগেছে। ঠিক আছে, এতই যখন সমস্যা, তাহলে থাকবো না আমি তার সাথে, যতদিন না সে তার ভুল বুঝে আমাকে সরি বলবে। লিপির বাড়িতে আসতে আমার 30 মিনিট সময় লাগলো। কান্না করার কারণে কেমন যেন অস্বস্তি হচ্ছিল, তাও যতটা সম্ভব নিজেকে নর্মাল করে তার বাড়ির বেলটা টিপলাম। দরজা খুলে লিপি তো অবাক। আরে আপু, এত সকালে? ভাইয়া কোথায়? তোর ভাই আসেনি, আমি একাই এসেছি। আসলে মনটা কেমন করছিল, তাই ভাবলাম তোর বাসা থেকে ঘুরে আসি। খুব ভালো হয়েছে তুমি আসছো। তোমাদের জামাই অফিসে চলে গেলে সারাদিন একা একা থাকি, কত বোর লাগে জানো। সে আমাকে তাদের গেস্ট রুম দেখিয়ে ফ্রেশ হতে বলে। আমি ফ্রেশ হই, তার সাথে নাস্তা করি, যতটা সম্ভব নর্মাল ভাবে কথা বলার চেষ্টা করি। সে তো মহা খুশি। ভাইয়াকে ফোন করে বলে দাও তুমি আজ আসবে না। ওই দিন ভাইয়ার সাথে আসছো, আবার ভাইয়ার সাথেই চলে গেছো। আজ আর যেতে দিব না। আজ তুই যেতে দিলেও আমি যেতে পারবো না, মনে মনে বললাম আর হাসলাম। সারাটা দিন কোনো মতে কাটালাম। মনে একটা ভয়, ওইদিকে কি না জানি হলো। মাসুদ হয়তো এখন আমাকে পাগলের মতো খুঁজছে। মাকে একটা ফোন দিব? না থাক, পরে হয়তো মা আমাকে 2-1 কথা শুনিয়ে দিবে। রাতে খাওয়া শেষে শুয়ে পড়ি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। এত মাথা ধরেছে, তার উপর লিপি একটা কাঁথাও দেয়নি। আমার আবার শীত কি গ্রীষ্ম সবসময় কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়। যাবো একবার লিপিকে ডাকবো, কিন্তু কত কষ্ট দিব বাচ্চা মেয়েটাকে। তাও বাধ্য হয়েই গেলাম। ঘরে আলো জ্বলছে, তার মানে ঘুমায়নি। আর মাসখানেক হলো বিয়ে হয়েছে, এখন তো রাত জাগারই সময়। লিপি লিপি দরজা খুলতে একটু লেট হচ্ছিল। লিপি আসছি বলে তার বরকে বলছিল। আহা, ছাড়ো তো, আপু ডাকছে, যেতে দাও। দরজা খুললো, কিন্তু পোড়াটা নয়। লিপি দরজাটা ধরে দাঁড়িয়ে কোনো রকমে মাথা বের করে রেখেছে, আর তার ওড়না মনে হয় তার বর ধরে রেখেছে। ওড়নাটা বুকের উপরটাতে কেমন যেন হয়ে আছে। আপু কিছু লাগবে? হ্যাঁ, আসলে জানিস তো আমি কাঁথা ছাড়া ঘুমোতে পারি না। হ্যাঁ আপি, একদম ভুলে গেছি। আসলে তেমন কেউ থাকে না তো আমাদের বাসায়। দাঁড়াও। আমি বাইরে দাঁড়িয়ে, আর লিপি একটা কাঁথা এনে বাড়িয়ে দিল। তার ওনাতে টান পড়েছে, এখন পুরোপুরি বোঝা যাচ্ছে। আর সেও তার বরের দিকে তাকিয়ে একটু চোখ লাল করেছে। আমি কোনো রকমে কাঁথাটা নিয়ে নিলাম আর চলে আসলাম। কেন জানি মাসুদের কথা মনে হয়ে গেল, সেও ঠিক এমন করতো। সকালে উঠে আসার সময় আমার ওনা টেনে ধরতো, কতবার রাগ করেছি, কাজ হতো না। সে ধরবেই, আসলে আমাকে অনেক ভালোবাসে। শুয়ে শুয়ে আগের দিনের কথাগুলো মনে করছিলাম। আজ থেকে 1.5 বছর আগে আমি 10ম শ্রেণীতে পড়ি। একদিন আমার প্রিয় বান্ধবী নিপা আমাকে বলল, কুহু, মাসুদ ভাইকে তোর কেমন লাগে? মাসুদ ভাই আমাদের 1 ক্লাস উপরে পড়ে। স্কুল অ্যান্ড কলেজ হওয়াতে এসএসসি পাশ করার পরেও এখানেই আছে। হ্যাঁ ভালো, কত ভালো গান করে, আর আমাদের কত সাহায্য করে বল। তার সব নোটগুলো আমাদের সাথে শেয়ার করেছে। আরে ধের, এই লাগা না, ভালোবাসার জন্য কেমন লাগে। মানে কি? মাসুদ ভাই তোকে ভালোবাসে, আর সেটা গত 1 বছর ধরে। এখন তোর মতামত জানতে চায়। আমাকে ধরেছে তোকে রাজি করাতে, নয়তো মরে যাবে। বাকিটা তোর ইচ্ছা। এই নে, তোকে দিতে বলেছে। আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিল। বলে কি, আমার মতো মেয়েকে কেউ ভালোবাসতে পারে? কালো, চিকন, আর একেবারেই বোকা টাইপের। বাসাতে গিয়ে বাথরুমে ঢুকে চিঠি পড়লাম। প্রিয় কুহু, তোমার ওই দীঘল কালো চুল, কাজল বরণ চোখ,
মায়াবী চেহারা দেখার পর থেকে আমার ঘুম আসে না। শুধু তোমাকেই দেখি, খেতে শুতে ঘুমোতে কিচ্ছু করতে ভালো লাগে না। সারা দিন কাটে তোমার কথা ভেবে। তোমাকে এত ভালোবাসি, এত বোঝানোর চেষ্টা করি, আর তুমি বুঝেও কিছু বুঝো না। এমন হলে আমি আর বাঁচবো না, বাঁচতে পারবো না। কাল সকালে স্কুল মাঠের পিছনে থাকবো, তুমি আসবা। না আসলে কিভাবে আনতে হবে আমার জানা আছে। ইতি, তোমার মাসুদ। চিঠিটা কয়েকবার পড়লাম আর ভাবলাম আর একটু বড় করে লিখতে পারতো। যাই হোক, জীবনের প্রথম প্রেমপত্র পড়াই আনন্দ আলাদা। আয়নায় নিজেকে দেখলাম। আসলেই তো কত সুন্দর আমার চোখ। গায়ের রংটা ফর্সা না হলেও একেবারে কালো নয়। দাদি আমাকে ভালো করে না দেখেই নাম ঠিক করে। মাইয়া যেহেতু একটু কালোই হবে, তার নাম দিলাম কোহিনূর। বুড়ি আজ বেঁচে থাকলে দেখাতাম আমাকে দেখতে কত সুন্দর। রাতে আর ঘুম হলো না, মাসুদ ভাই মানে মাসুদের কথা ভেবে। তাকে আমারও খুব পছন্দ, তবে ভাবিনি সেও আমাকে। সকালে বেশ পরিপাটি হয়ে গুছালো ভাবে স্কুলে গেলাম, কিন্তু তার সাথে দেখা করলাম না। একটু ঘুরুক না, তারপর আমি আছি। টিফিনের সময় একটা ছোট মেয়ে এসে আমাকে একটা চিঠি দিল। আসলে মেয়েদের বিল্ডিংয়ে ছেলেদের আসা নিষেধ, তাই মাসুদ একটি মেয়েকে দিয়ে চিঠি পাঠিয়েছে। তাতে লেখা, এখন খুশি তো তুমি? আর নিজের রক্ত, অনেক রক্ত বুকের ভিতরে কেমন যেন করে উঠল। বাচ্চা মেয়েটিকে জিজ্ঞেস করলাম যে চিঠি দিছে সে কোথায়। মাঠের পিছনে। আমি এখন কি করব? নিপাকে নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছি আর ভাবছি কি করলাম, কেন দেখা করতে আসলাম না। সে ভুল করলো না তো? আল্লাহ সব যেন ঠিক থাকে, তুমি দেখো। কিছুটা দৌড়ে গেলাম মাঠের পিছনে। গিয়ে দেখি মাসুদ একটা নিচু দেয়ালে বসে আছে, আর তার 2-3 জন বন্ধু তার হাতে যেন কি করছে। আমি যেতেই সে দেয়াল থেকে নেমে দাঁড়িয়ে যায় আর হাত দুটি পিছনে লুকিয়ে ফেলে। আমি বলি, হাতে কি হয়েছে? কিছু না। এইবার তার এক বন্ধু সুমন, সে বলে সে তো একটা পাগল, আর তার বাম হাতটা কিছুটা জোর করেই সামনে আনে। দেখি তার বাম হাতে ধারালো কিছু দিয়ে লেখা কুহু, আর সেখানেই থেকে গড়িয়ে পড়ছে রক্ত। আমি তাকে ঠাস করে একটা চট দিয়ে বলি, কেন এমন করলেন? হ্যাঁ, সকালে তুমি এলে না কেন? আমাকে একটু সময় তো দিবে। এবার সে হাসতে হাসতে বলল, 1 বছর ধরে পিছনে ঘুরছি, এখনো যদি বলো সময় দেইনি তাহলে কি বলবো? সুমন ভাই তার কাটা জায়গায় লাল রঙের কি যেন তুলা দিয়ে চেপে দিয়েছিল। এবার তার হাত থেকে গজ নিয়ে আমি মাসুদের হাতে বেঁধে দেই আর বলি, ডাক্তার দেখিয়ে নিও। তুমি হাত বুলিয়ে দিছো, তাতেই সেরে যাবে। আরও কিছু কথা হলো আমাদের মধ্যে। সে তার নাম্বার দিয়ে বলল বাসায় ফিরে তাকে কল করতে, কিন্তু সমস্যা হচ্ছে আমার পার্সোনাল ফোন নেই। সে বলল, যে কোনো নাম্বার থেকে 3টা মিসড কল, প্রথমটা বড়, তারপর 2টা ছোট করে দিলেই আমি বুঝবো যে সেটা তুমি। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আম্মুর ফোনটা নিয়ে লুকিয়ে তার সাথে কথা বলি। সেই থেকে আমাদের প্রেমের শুরু। সকালে স্কুলে গিয়ে আর স্কুল বিল্ডিংয়ে, আর সে কলেজ বিল্ডিংয়ে দাঁড়িয়ে। একজন আরেকজনকে দেখি, তেমন ক্লিয়ারলি বোঝা যেত না, তবে বুঝতাম সেখানে সে দাঁড়িয়ে আছে। আর বিকালে বাড়ি ফিরে ফোন চুরি করে তার সাথে কথা বলতাম। এইভাবেই চলছিল। আমার এসএসসি পরীক্ষা চলাকালীন সময় রাতে পড়া শেষ করে তার সাথে কথা বলে ঘুমাতাম, আর সেও যত রাত্রি হতো না কেন আমার সাথে কথা না বলে ঘুমোতো না। পরীক্ষা শেষে হতো এক বিপত্তি, স্কুল না থাকায় বাড়ির বাইরে যেতে পারছিলাম না, আর আম্মুর কাছ থেকে মোবাইলটাও আনতে পারছিলাম না, কারণ এখন তো আর বলতে পারি না রাতে মোবাইলটা লাগবে, সাজেশন আসবে। একদিন দুলাভাই আসেন আর বলেন, কুহুকে নিতে এসেছি। মুন্নি চাইছে কুহুকে কিছুদিন নিজের কাছে নিয়ে রাখতে। আম্মু বলেন, পরীক্ষা শেষ, তুই তো এখন ফ্রি, যা কিছুদিন ঘুরে আয়, ভালো লাগবে। আর মাহিনকে রাখলে তোর বোনেরও কিছুটা উপশ্বাস হবে। ভাবলাম আপুর বাসাতে গিয়ে আপুর ফোন দিয়ে মাসুদের সাথে কথা বলা যাবে। আর আপুর 2 বছরের ছেলে মাহিনের সাথে থাকতে আমার ভালোই লাগে। বিকালে দুলা ভাইয়ের সাথে চলে যাই আপার বাসায়। আপা কাজে ব্যস্ত থাকায় আর বাড়িতে তেমন লোকজন না থাকায় মাসুদের সাথে কথা বলতে পারতাম প্রতিদিন, আর মাহিনের সাথেও খেলা করে সময় কাটাতাম। কিন্তু আপুর দেবর আলামিন, তার ব্যবহার আমার মোটেও ভালো লাগছিল না। মাহিনের সাথে খেলার ছলে আমার হাত ছুঁয়ে দিত, আবার বলতো, তোমার চেহারায় অদ্ভুত একটা মায়া আছে যেটা আমাকে তোমার কাছে টানে। আমি তাকে এড়িয়ে চলা শুরু করি আর যতটা সম্ভব দূরে দূরে থাকি। কিন্তু একদিন সে আমার সব ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। গোসল শেষে আপার ঘরে দাঁড়িয়ে চুল শুকাচ্ছিলাম, সে পেছন থেকে বলে ওঠে, বাহ, তোমাকে তো ভেজা চুলে দারুণ লাগে।
আমি তাকে দেখে অবাক হই আর চলে আসছিলাম, আবার সে আমার হাত টেনে ধরে বলে, তুমি আমার কাছ থেকে এমন পালিয়ে পালিয়ে থাকো কেন? এ কি অসভ্যতামি হচ্ছে? হ্যাঁ, হাত ছাড়ুন বলছি, নয়তো আমি আপাকে রাখবো। সে আমার হাত ছেড়ে দেয়, কিছুটা কাছে এসে হাসতে হাসতে বলে, আর কতদিন পালিয়ে পালিয়ে থাকবে? এরপর যখন দরজা আটকে নিব তখন কাকে ডাকবে? রান্নাঘরে গিয়ে আপাকে বলি, আপা তোর দেবর একটা বদমাইশ লুচ্চা টাইপের। কেন? সে আবার কি করছে? আমার দিকে কেমন করে তাকায়, আজকে আমার হাত ধরেছে আর বলে দরজা আটকে দিবে। আমাকে নাকি তার ভালো লাগে। তোর কাছে তাকে কেমন লাগে? কেমন লাগে মানে কি? হ্যাঁ, জানিস তো সে ইটালিতে থাকে, 2 বছর পর পর ছুটিতে আসে। এবার আসছে বিয়ে করার জন্য, আর আমি চাই তোর সাথেই বিয়েটা হোক। এমনিতে সবাই রাজি, শুধু তোরা দুজন দুজনকে পছন্দ করা বাকি। কি বলছো এসব আজে বাজে কথা? আজে বাজে কথা বলবি না। ছেলে অনেক ভালো, ভালো বেতন পায়। আর এই যে দেখছিস সব জায়গা সম্পত্তি, সব তো তাদের 2 ভাইয়েরই। তোর বিয়ের পর 2 বোন একসাথে মিলেমিশে থাকবো। আপার কথা শুনি বুঝতে পারি আমাকে এখানে কেন আনা হয়েছে। মাসুদকে গিয়ে ফোনের সবটা জানাই। সে বলে বাড়ি ফিরে আসো। আমি আবার তার খুব বাধ্য, তাই সাথে সাথেই রীতিমতো কান্নাকাটি করা শুরু করে বাড়ি যাবার জন্য। বাধ্য হয়ে পরের দিন সকালে দুলাভাই আমাকে বাড়ি নিয়ে আসে। এসে দেখি সবাই আমার বিয়ের প্রস্তুতি নিচ্ছে। আপার দেবর বিয়েতে রাজি, তাই আর দেরি করতে চায় না। সামনের শুক্রবারে পাকা কথা বলতে আসবে, হয়তো বিয়েও হয়ে যেতে পারে। মাকে বোঝানোর অনেক চেষ্টা করি। মা বলেন, বিয়ের পর সে বিদেশ চলে যাবে আর তুই লেখাপড়া করবি। এখন যেমন আছিস তেমনটাই থাকবি। আর তোর বোন কি তোর খারাপ চাইবে? মাসুদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, কারণ আপা এখন সারাদিন 1000বার ফোন করে। তার দেবরের একটা পছন্দ, ওটা পছন্দ, বিয়েতে এমন করতে হবে তেমন করতে হবে। তাই চাইলেও আর ফোনটা মার কাছ থেকে আড়াল করতে পারছি না। এইদিকে দ্রুত দিন ঘনিয়ে আসছে, মাথা কাজ করছে না কি করব না করব। মাথায় শুধু মাসুদ ঘুরছে। তাই একদিন বিকেলে কিছু চিন্তা ভাবনা না করি ঘর থেকে বেরিয়ে পড়ি। এই সময়টা সে কোথায় থাকে আমি জানি। আমাকে দেখে সে অবাক। এ কি, তুমি এইখানে? কাদু কাদু গলায় সব বলি। সবটা শুনি সে একটু সময় ভাবে, তারপর হুট করে বলে, বিয়ে করবে আমায়? দ্বিতীয়বার জিজ্ঞাসার দরকার হয়নি। আমি হ্যাঁ সূচক মাথা নাড়ি। নাবালক হওয়ার কারণে প্রথমে কাজী বিয়ে পড়াতে নারাজ। তারপর সে আর তার বন্ধুরা কিভাবে যেন রাজি করালো। বিয়ের পর সোজা চলে যাই তাদের বাড়িতে। তার মা বাবা এত রাগারাগি করেছিল, এক পর্যায়ে তার মা কালনাগিরি বলে আমাকে মারতে আসে। আমার সামনে ঢাল হয়ে দাঁড়ায় সে। যা বলার আমাকে বলো, এতে কুহুর কোনো দোষ নাই, তাকে কেউ কিছু বলবে না। এইবার তার বাবা উঠে এসে তাকে একটা চড় মারে। তার বাবার কথা এইভাবে বিয়ে করা তাদের সম্মানের জন্য হানিকারক, তাই আমাকে তার ছাড়তে হবে। কিন্তু মাসুদের এক কথা, থাকতে হলে দুজন একসাথে, আর নয়তো একসাথেই বেরিয়ে যাবে। তার মা অনেক কান্নাকাটি করেছে, দেয়ালে মাথা ঠুকেছে। তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করেছে। আমি তার পেছনে দাঁড়িয়ে কিছুটা লুকিয়েছিলাম আর কাঁদছি বুঝতে পারলাম। তার মা ছেলে দুজনেই অনেক জেদি, অনেক নাটকীয়তার পর তার বাবা মা আমাদের মেনে নেয়। কিন্তু শর্ত ছিল আমার সকল চাহিদা মেটানোর দায়িত্ব তার। আর তারা এই বিয়ে মানে না। কাল হুজুর ডেকে আবার বিয়ে পড়ানো হবে। বিয়ের পর আমাদের জীবনটা তেমন সহজ হয়নি। সে যেহেতু কোনো কাজ করতো না, তাই তার মা আর ভাবি আমাকে সব কাজ করাতো। বিনিময় 3 বেলা খেতে দিত। তার সামনে কিছু না বললেও এমনিতে আমাকে অনেক কথা শোনাতো। তাকেও বাড়ি থেকে টাকা দেওয়া হতো না। কিন্তু আমরা দুজন খুশি ছিলাম, একজন আরেকজনকে ভালোবেসে আমাদের কষ্ট ভুলে থাকতাম। আর সে তার সাধ্য মতো আমার চাহিদা মেটানোর চেষ্টা করত। কিছুদিন ধরেই তার ব্যবহার পরিবর্তন হতে শুরু করে। আগে যখন তার মা আমাকে বলতেন, মাসুদ একটা ফকিন্নির মেয়ে বিয়ে করে আনছে, একে তো আমার ছেলের পিছনে মেয়েকে লেলিয়ে দিছে, আবার বিয়ের এতদিন হয়ে গেল, অথচ আমার ছেলেটাকে কিছুই দিল না। তুমি মায়ের কথায় কিছু মনে করো না। তোমার বাড়ি থেকে আমার কিছুই পাবার নেই, কারণ সবচেয়ে দামি জিনিসটাই আমি নিয়ে আসছি। আর এখন তার উত্তর, মা তো ঠিকই বলে, তখন না হয় মেনে নেয়নি, এখন তো মেনে নিছে। তারা পারে না তোমাকে কিছু দিতে। কিন্তু আমার কিছুই করার ছিল না। আমাদেরকে যাই মেনে নিছে সেটাও হয়তো বা মায়ের কান্নাকাটির কারণে। আর এখন আমি চাইলেও বলতে পারি না যে আমার শ্বশুরবাড়ি যৌতুক পাঠাও। আর তার এই পরিবর্তনের কারণ ছিল হয়তো বা তার মার আর ভাবির আমার বিরুদ্ধে তাকে সারাদিন কথা শোনানো, যার কারণে কাল রাতের ঘটনাটা ঘটে। না, আর ভাবতে পারছি না, তার খবর না নিয়ে থাকতেও পারছি না।
সেই সকালে এলাম, এর মধ্যে কি না হলো কে জানে। একটা কল করব? হ্যাঁ করব, তবে তাকে নয়, তার বোন পারুলকে জানতে চাইবো তার ভাই কি করছে। ফোনটা অন করে পারুলকে কল করলাম, সে ধরে। আমি কিছু বলার আগেই সে বলতে থাকলো, আবার কেন কল করছো এখানে? আমাদের যা সর্বনাশ করার তা তো করছোই, এখনো শান্তি হয়নি তোমার? আর কি চাই তোমার? সে তো আমার সাথে এইভাবে কথা বলে না, আজ কেন বলছে? কি হয়েছে ওই বাড়িতে? অজানা ভয়ে আমার বুক কাঁপছে, গলা দিয়ে কথা আসছে না। তাও সাহস নিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তোমার ভাই কই? পারুলের সাথে কথা বলে জানতে চাইছিলাম মাসুদের কথা, কিন্তু সে আমাকে আজে বাজে কথা বলছিল। পারুল বলল, ভাইয়ের কথা জিজ্ঞেস করতে লজ্জা করছে না? যখন অন্য কারো হাত ধরে আমার ভাইয়ের টাকা পয়সা নিয়ে পালাইছো, এখন কাটা গায়ে নুনে ছিটা দিতে কল করছো না? কি বলছো তুমি এইসব? এগুলো কি তোমার ভাই বলেছে? তাকে একটু দিতে পারবা ফোনটা? খবরদার আমার ভাইয়ের সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না। যার সাথে গেছো তাকে নিয়ে সুখে থাকো। লাইনটা কেটে দিল। আমি অনবরত মাসুদকে কল করে যাই, কিন্তু তার ফোন বন্ধ। আমি এখন কি করি? তার সাথে কথা বলাটা আমার অনেক দরকার। সে কেমন করে পারলো এমনটা করতে? আমি অন্য কারো হাত ধরে জিনিসপত্র টাকা পয়সা নিয়ে পালিয়েছি। মিথ্যা বলারও তো একটা লিমিট থাকে নাকি? রাতের আগে আর ঘুম হলো না। অনেক সকালে আম্মু কল করে। তুই কই? কেন মা? আবার কার সাথে পালিয়েছিস? কি বলছো এসব? আমি তো লিপির বাসায়। এখনই বাসায় চলে আয়। লিপিকে বলি সাথে সাথে বাড়ির জন্য বেরিয়ে পড়ি। বাড়ি গিয়ে শুনি কাল নাকি মাসুদ এবং আরো কয়েকজন নিয়ে এসে আমাকে খুঁজে গেছে। সে বলে গেছে আমি নাকি তার 2 লাখের মতো টাকার গয়না নিয়ে পালিয়েছি। আমাকে সে আর ঘরে তুলবে না, কিন্তু তার টাকা সে আদায় করবেই। আমি কাঁদতে থাকি আর আম্মুকে সবটা বলি। আম্মু বলে, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। ফ্রেশ হয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। ইচ্ছা হচ্ছিল বাড়ি ফিরে যাই তার কাছে, কিন্তু আত্মসম্মান বলে একটা জিনিস আছে। সে আমাকে এসে না নিলে তো আমি যেতে পারি না। আমি তার আশায় থাকতাম সে আসবে, আর প্রতিদিন কল করতাম। তার ফোনটা বন্ধ থাকতো। কিছুদিন পর পর খবর পাই সে নাকি আবার বিয়ে করেছে। কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। তার সাথে তো আমার ছাড়াছাড়িটাও হয়নি। বিয়ের পর থেকে বাবা আবার কথা বলবে না তো, কিন্তু সেদিন অনেক চিল্লাচিল্লি করেছিল। এত বড় সাহস! আমার মেয়ের জীবন নষ্ট করেছে। তোর 14 গোষ্ঠীকে আমি জেলের ভাত খাওয়াবো, তুই শুধু আমার সাথে থাকবি। বাবার কথায় আমিও সায় দিলাম। এত বড় প্রতারণা, এর শাস্তি তাকে পেতেই হবে। সে দিন রাত অনেক কেঁদেছি, আর তার কথাই ভেবেছি মানুষ কেমনে পারে এতটা বদলে যেতে। এক সময় মনে হলো, কিন্তু এখন কিছু করেও লাভ হয় নাই। আমি তো তাকে আর ফেরত পাবো না। আর আমি যদি এখন জোর করে তার কাছে ফেরত যাই, তাতেই সব কিছু আগের মতো হবে? তাকে কি আগের মতো ভালোবাসতে পারবো? সকালে আমি আবার সিদ্ধান্ত চেঞ্জ করি। যাকে সুখী করার জন্য এত চেষ্টা, আজ তাকে নিজের হাতে শাস্তি দিতে পারবো না। বাবাকে গিয়ে বলি আমি মামলা করব না। আমার কারণে চাই না কেউ কষ্ট পাক, আর সে যদি অন্য কাউকে নিয়ে সুখী হয় তবে আমার আর কিছু বলার নেই। তুমি বরং আমাদের ছাড়াছাড়ির ব্যবস্থা করে দাও। আমার ইচ্ছাতেই বাবা তাদের বাড়িতে ডিভোর্সের পেপার পাঠায়। অপমানে আর লজ্জায় কয়েকবার ভাবি নিজেকে শেষ করে দেবার কথা, কিন্তু আমার মা তার জন্য পারতাম না কিছু করতে। এমনিতে আমি আমার ছোট বোনের সাথে ঘুমাতাম, কিন্তু এই ঘটনার পর থেকে মা আমার সাথে ঘুমাতো। রাতে আমাকে তার বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিত। বা তোর জন্য আরো ভালো কেউ আছে, তুই মাসুদকে ভুলে যা। জীবন কারো জন্য থেমে থাকে না, নতুন করে আবার শুরু কর। কিন্তু মার কথায় ভরসা পেতাম না। জীবন যেন শেষ হয়ে গেছিল। তার উপরে পাড়া প্রতিবেশীদের বাঁকা বাঁকা কথা আমাকে আরো দুর্বল করে দিচ্ছিল। সারাদিন ঘরে বসে থাকতাম, কারোর সাথে কথা বলতাম না, মিশতাম না, একা একা থাকতাম। নিজেকে সব কিছু থেকে একেবারে আড়াল করে নিয়েছিলাম। আমার এই অবস্থা থেকে মা আমাকে বলে, মেয়েকে কলেজে ভর্তি করে দাও। লেখাপড়া করলে হয়তো নিজেকে কিছুটা সামলে নিতে পারবে। বাবা আমাকে কলেজে ভর্তি করে দিলেন। নতুন করে সব শুরু করার চেষ্টা করছিলাম। কলেজে যেতাম, বাসায় এসে মাকে কাজে সাহায্য করতাম, বাবার সাথে গল্প করতাম। এভাবেই চলছিল বছরখানেক। এর মধ্যে আবার দেবর দেশে আসে। আগের বার তো আমার জন্য বিয়ে করতে পারিনি, তাই এইবার আবার ফিরে করতে চায়। এই ছেলে যখনই দেশে আসে আমার জীবনের সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। তার বিয়েতে আমাদের সবাইকে দাওয়াত করা হয়, কিন্তু আমি যেতে চাইছিলাম না। আর আমি না গেলেও মা যাবে না। বিয়েতে বাবা আর দোলা গেলেও বউ ভাতে বাধ্য হয়ে আমাকে যেতে হয়।
সেইখানে যাবার পর আবার দেবর আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছিল, হয়তো আমাকে বোঝাতে চাচ্ছিল আমাকে বিয়ে করতে রাজি হয়নি। এখন দেখো নিজের কি হাল করেছো। আরও অনেকেই আমাকে নিয়ে কানাকানি করছিল। আমাদের সমাজের মহিলারা কিছু পারুক আর না পারুক, সমালোচনা ভালো করেও করতে পারে। বিয়ে থেকে আসার 2 দিন পর আপা আসে, মা বাবার ঘরে আমাকে ডেকে নেয় আর বলে, আমার শাশুড়ির এক আত্মীয়ের বিয়েতে তোকে দেখে, সব শুনে তার ছেলের জন্য পছন্দ করে। তার ছেলে অবশ্য আগে বিয়ে করেছিল, কিন্তু তার বউ মারা গেছে। এখন আমাকে পাঠিয়েছে সবার সাথে কথা বলতে। মা বলে, মেয়েটাকে আর একটু সময় দিলে হতো না? মা, তুমি যে কি বলো না, মাসুদ আবার বিয়ে করে এক বাচ্চার বাপ হয়ে গেছে, আর কুহুর বিয়েতে এখনো সময় দেওয়া উচিত। আমি আর চুপ থাকতে পারলাম না। কিরে আপা, তুই ঘটকালি করার জন্য আমাকে ছাড়া আর কাউকে চোখে দেখিসনি? একবার আমার কথা না শুনে কি হয়েছিল ভুলে গেছিস? তাছাড়া দোরা বড় হচ্ছে, তাকেও বিয়ে দিতে হবে। তোর এই কাহিনী জানার পর মেয়েটার কি ভালো জায়গায় বিয়ে হবে? ভালো চাস তো বিয়েতে রাজি হয়ে যা। আমি একটু রাগী গলায় বললাম, আমি বিয়ে করব না। আসলে তুই তো নিজের পছন্দে বিয়ে করতে পারিসনি, তাই আমার উপর তোর পছন্দ চাপিয়ে তার বদলা নিচ্ছিস। কথা শেষ হবার আগে আপা আমাকে ঠাস করে একটু চড় দিল। ফাজিল মেয়ে, নিজের জীবনটা তো নষ্ট করেছেই, এখন দোলার জীবনটাও করতে চায়। তোর জন্য এখনো শ্বশুর বাড়িতে আমাকে কথা শুনতে হয়, সমাজে মাথা নিচু করে চলতে হয়। আমি মা আর বাবার দিকে তাকালাম। বাবার দিকে তাকিয়ে আছে আর বাবা মাথা নিচু করে আছে। আপাকে তারা কিছু বলেনি, তার মানে তারাও মনে করে আমার জন্য দোলার জীবন নষ্ট হয়ে যাবে। আমি ঘর থেকে বেরিয়ে যাই। আমার ঘরে গিয়ে কাঁদছিলাম, এমন সময় মা এসে বলল, জীবনে এমন অনেক কিছু হয় যা আমরা চাই না, কিন্তু আমাদের তো মেনে নিতে হয়। কালকে তোকে দেখতে আসবে, তুই আগে দেখে পছন্দ হলে বিয়ে করিস, আমি তো আছি। আমি জানতাম আমাকে কোনো অপশন দেওয়া হবে না, তারা সবাই চাইছে আমাকে বিদায় করতে। আমি মাকে বললাম, সবার যাতে ভালো হবে সেটাই করো, আমার কথা ভাবতে হবে না। তোমাদের সিদ্ধান্তে আমি রাজি। আসলে আমি চাইছিলাম কারো পথের কাটা না হতে। সবার যখন আমাকে নিয়ে সমস্যা, তাহলে আমি নাইবা থাকলাম সবার সাথে। আসলে আমি যাদের ভালোবেসে কাছে থাকতে চাই, তারা কেউ আমার সাথে থাকতে চায় না। তাই আমার মতামতের কোনো গুরুত্ব নেই, এমনকি আমার নিজের কাছেই আমার গুরুত্বহীন। পরের দিন আমাকে দেখতে আসে পাত্রর 2 বোন, বোনদের জামাই, তাদের ছেলে মেয়ে, 2 ভাই, ছোট ভাইয়ের বউ, সাথে বাচ্চা, আরও কিছু ফ্যামিলি মেম্বার আসে আমাকে দেখতে। বুঝতে পারছিলাম অনেক বড় একটা ফ্যামিলিতে বিয়ে হতে যাচ্ছে আমার। তবে আমাকে বসে প্রশ্ন টুশ্ন করার মতো দেখা হয়নি। আমি সবার সামনে দাঁড়িয়েছিলাম, খাবার টাবার এগিয়ে দিচ্ছিলাম বাসায় মেহমানদের আপ্যায়ন করার মতো, আর তারা মাঝখানে 2-1টা প্রশ্ন করছিল। একজন আবার জানতে চেয়েছে বিয়েতে রাজি কিনা। একসময় দুলাভাই আমাকে বলে মা বাবার ঘরে যেতে। আমি সেখানে গিয়ে বসে রইলাম। দুলাভাই হয়তো কিছু বলবে। কিছুক্ষণ পর দুলাভাই একজনকে নিয়ে আসে। এই হচ্ছে পাত্র, আসাদুজ্জামান। তিনি এক্ষুনি মাত্র এলেন। দুলাভাই আমার পাশে তাকে বসিয়ে কথা বলতে চলে যায়। আমি একটু লজ্জা পেলাম না, বরং বিরক্তি নিয়ে লোকটার দিকে তাকিয়ে দেখলাম। এক পায়ের উপর আর এক পা তুলে বসে আছে, আমার চেয়ে কম করে হলেও 16 থেকে 17 বছরের বড়। তবে আমার মতো ডিভোর্স দিকে আর কচি খোকারা তো বিয়ে করতে আসবে না, বুড়ো কেউই আসবে জানাচ্ছিল। তবে আমার ভাগ্য ভালো, এই লোকের বয়স 35-36-এর দিকে, কোনো 60-70 বছরের কাউকে এনে সামনে বসিয়ে দেওয়া হয়নি। দুলাভাই এসে তাকে ডেকে নিয়ে যায়, কিন্তু এই লোক আমার সাথে কথা বলে দূরে থাক, একবার আমার দিকে ফিরেও তাকিয়ে দেখেনি। মাঝখানে ফোনে কথা বলছিল, নয়তো ভাবতাম বোবা। সামনের সপ্তাহে আমাদের বিয়ে ঠিক হয়, তেমন বড় আয়োজন নয়, শুধু একেবারে কাছের আত্মীয় স্বজনদের নিয়ে ঘরোয়াভাবেই বিয়ে হয় আমার। বিয়ের পর শ্বশুরবাড়ি চলে যাচ্ছি, মনে চাপা কষ্ট আর অজানা ভয়। কারণ শ্বশুরবাড়ি সম্পর্কে আমার অভিজ্ঞতাটা অনেক ভয়ঙ্কর। অনেক আগের ডিজাইনের বারান্দা দেওয়া একটা দোতলা বিল্ডিং, উপরতলায় একেবারে কোণার ঘরটা নেওয়া হলো আমাকে। এটি আমার নতুন শ্বশুরবাড়ির ঘর। আমাকে দেখে তিনি হাসলেন, তারপর খাটে নিয়ে বসালেন, আমার হাত ধরে আমাকে বললেন, তুমি এই বাড়ির বড় বউ, তোমার কিন্তু অনেক দায়িত্ব। আমি তার দিকে তাকিয়ে একটু হাসি দিলাম। তিনি সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিলেন। কে কি হয় সবাই আমার সাথে বেশ সম্মানের সাথে কথা বলছিলেন। তিনি আবার বললেন, আমি চাইলে আমার ছেলেকে কোনো কুমারী মেয়েকে বিয়ে করাতে পারতাম, কিন্তু তোমাকে আনলাম কেন জানো? আমি চাইনি এমন কেউ আসুক যাকে সম্বল করে একমাত্র অবলম্বন মনে করে আমার ছেলে
জীবনে এগিয়ে যাক, বরং চেয়েছি এমন কাউকে বউ করতে যার জীবনের একমাত্র সম্বল হবে আমার ছেলে, যে কিনা আমার ছেলেকে অবলম্বন করে বেঁচে থাকতে চাইবে। আর সেটা তুমি ছাড়া আর কে? স্বামী ছাড়া একজন নারী কতটা অসহায় সেটা আমার চেয়ে ভালো আর কে জানবে? আসাদের যখন 15 কি 16 বছর বয়স, তখনই তার বাবা মারা যায়। কতটা অসহায় হয়ে গিয়েছিলাম সেটা শুধুমাত্র আমিই জানি। তখন আমার আসাদটা সংসারের হাল ধরে, তার বাবার দোকানপাট দেখাশোনা, ছোট ভাই বোনদের মানুষ করা, আমাকে ঢাল হয়ে আগলে রাখা, আমাকে শক্ত হয়ে আবার সংসারে মন দেওয়া, সব সেই করে। কিন্তু হঠাৎ তার বউ সানজিদা মারা যাওয়ার কারণে কেমন যেন হয়ে যায়। তাই তোমার কাজ হবে আমার ছেলেটাকে আবার জীবনে বেঁচে থাকার আনন্দ ফিরিয়ে দেওয়া। তার দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। কথা দাও আমার ছেলেটার সকল দুঃখ তুমি ভাগ করে নেবে। আমি হ্যাঁ সূচক মাথা নাড়ি, আর মনে মনে ভাবি আমার একটা নতুন আশ্রয় আর বিবাহিতার পরিচয় দরকার ছিল। আর কিছুই না, আমার সাধ্যমতো চেষ্টা করব এবারে যোগ্য হয়ে ওঠার। কিন্তু এর বাহিরে আর কিছুই না। আপনার ছেলে আমার কাছ থেকে আর কিছু পাবে না। রাতে খাওয়া দাওয়ার পর আমার ছোট যা আমাকে একটি ঘরে নিয়ে যায়। সুন্দর সুন্দর ফুলদানি, ক্যান্ডেল, স্টেড, অনেক কিছু শোপিস দিয়ে অসম্ভব সুন্দর করে সাজানো একটি ঘর। যে কেউ দেখলেই বলতে পারবে এই ঘরের মালিক উচ্চ রুচি সম্পন্ন মানুষ। কিন্তু ওই মানুষটাকে দেখলে কেউ বলতে পারবে না এই গম্ভীর মানুষটা এত রুচিশীল। খাটে বসে আছি অনেকক্ষণ, মিষ্টি একটা গন্ধ আসছে নাকে, সম্ভবত কোনো ফুলের। এদিক ওদিক দেখছিলাম গন্ধটা ঠিক কোথা থেকে আসছে। দেখলাম আমার নতুন জামাই ঘরে ঢুকছে। মনে মনে ঠিক করলাম কাছে ঘেঁষতে গেলে স্পষ্ট বলে দেব আমার কাছে আসার চেষ্টা করবেন না, আমার কাছ থেকে অন্য কিছু আশা করবেন না। কিন্তু এই লোকটি আমাকে অবাক করে দেয়। ঘরে ঢুকে দরজা আটকার পরে লাইট অফ করে, খাটের এক পাশে শুয়ে পড়ে। পাশে কিছুটা দূরে আমিও শুয়ে পড়ি। মাঝরাতে উঠে দেখছিলাম পাশের মানুষটি কি করছে, কিন্তু সেই মানুষটি একেবারে অদৃশ্যভাবে আমার পাশে শুয়ে থাকলো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাহিরে আসি। আমার শাশুড়ি আমাকে রান্নাঘরে নিয়ে গিয়ে বলে, আজ থেকে সংসারের সব দায়িত্ব তোমাদের দুজনের। এত বড় সংসারের দায়িত্ব আমি নিতে পারবো না, আমি ভাবির সহযোগিতা হয়েই থাকবো। তাদের 8টা কাপড়ের দোকান, এর মধ্যে 16 থেকে 17 জন লোক কাজ করে। তাদের খাবার বাড়ি থেকেই যায়, আবার বাড়িতেই অনেক মানুষ। এত মানুষের রান্না বান্না করা বুঝতে পেরেছিলাম খুব সহজ হবে না। কিন্তু আমাকে তো এই আশ্রয় হারালে চলবে না, যেভাবেই হোক মানিয়ে নিতে হবেই। আমি রান্নাঘরের ভিতরে একটু এগিয়ে যাই আর মাকে বলি, আজ আপনি আমাকে দেখিয়ে দিন, কাল থেকে আমি নিজেই রান্না করব। মা একটু হেসে দিলেন আর বললেন, এটাই তোমার কাজ, তোমাকে রান্না করতে হবে না, শুধু কখন কোন প্রকার রান্না হবে তা বলবা, কি কি বাজার করতে হবে তার লিস্ট করবা, আর বাজারের টাকা পয়সার হিসাব রাখবা। আমি মনে মনে ভাবলাম আগের শ্বশুর বাড়ি যেখানে রানী হয়ে থাকতে চেয়েছি সেখানেই আমাকে কাজের লোকের চেয়ে নিচে নামিয়ে রেখেছে, আর এইখানে শুধু আশ্রয়ের জন্য আসা আর তার আমাকে রানী বানিয়ে দিয়েছে। তবে সেদিন দুপুরে আমি সব রান্না করলাম। রান্না করতে ভালোই লাগে আর অভ্যাসও ছিল। সবাই খেয়ে এত খুশি আর প্রশংসা করলো যে আমার আগের মাসুদের বাড়িতে এত রান্না বান্না করেও কখনো পাইনি। সারাদিন এত রান্না করি, তার উপর অনেক পাড়া প্রতিবেশী আসে আমাকে দেখতে, তাই ক্লান্ত হয়ে যাই। রাতে খেয়ে আগে আগেই শুয়ে পড়ি। কিছুক্ষণ পর একটা আওয়াজে ঘুম ভাঙলো। দেখি ওই লোকটা ঘরে ঢুকছে, কিন্তু কালকের মতোই লাইট অফ করে পাশে অদৃশ্য হয়ে ঘুমিয়ে গেল। সকালে উঠে মন অনেক খুশি খুশি, কারণ আজ বাবা আসবে আমাকে বাড়িতে নিতে। আমি অধীরভাবে অপেক্ষা করছি কখন বাড়ি যাব। বাবা আর কাকা আসেন দুপুরের দিকে, কিন্তু খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যেতে যেতে প্রায় সন্ধ্যা। সেখানে গিয়ে মাকে জড়িয়ে ধরি। তাদের থেকে মনে মনে রাগ থাকলেও নিজেকে আটকে রাখতে পারিনি। তবে একটু অন্যরকম লাগছিল সবাই যেন আমাকে দেখে অনেক খুশি। মা বলেন এইভাবে হাসি খুশি থাকি সারা জীবন। বড় আপা যে কিনা সব সময় বাকিয়ে বাকিয়ে কথা বলতো, সেও হাসি হাসি হয়ে বলল, কি রে, তোর শ্বশুর বাড়ি নাকি অনেক বড়, আর কেমন বর পেলি বল, একেবারে লাখে একটা। তোর ভাগ্য দেখে আমার হিংসে হচ্ছে রে। সবার এত আপ্যায়ন দেখি একটু অহংকার হচ্ছিল মনে মনে। রাতে শোবার সময় তিনি এই প্রথম আমার সাথে কথা বলছেন। শোনো। জি বলুন। আমরা কিন্তু কালকেই চলে যাব। না মানে, মা তো বলছিল 2 দিন থাকতে। তাহলে তুমি পরে এসো, আমি কালকে চলে যাব। সারা রাত শুয়ে শুয়ে ভাবলাম যদি পরে আর না নেয়। একবার সব হারিয়েছি আর হারাতে চাই না,
তাছাড়া আমার প্রতি সবার এতটা সম্মান আগে দেখিনি, সবার কাছে অবহেলা আর অপমানই পেয়েছি। আবার আগের জীবন ফিরে পেতে চাই না, তার চেয়ে ভালো কালকেই চলে যাব। সকালে তার সাথেই শ্বশুরবাড়ি চলে এলাম। রাতে শাশুড়ি মার সাথে বসে খাচ্ছিলাম। মা বললেন, তুমি আজকে আসাদের সাথে চলে এসেছো, আমি অনেক খুশি হয়েছি। এইভাবেই সবসময় আমার ছেলেটার পাশে থাকবে। নিজেকে কারো মতো করার দরকার নেই, যেমন আছো তেমনই থাকবা। আর অন্য কারো জায়গা নিতে যেও না, বরং নিজের জন্য আলাদা করে জায়গা করে নিবা। বুঝতে পারছো তো কি বলছি? হ্যাঁ মা, তিনি আসলে তার ছেলের মনে জায়গা করার কথা বলছিলেন। আচ্ছা, আমি শুতে গেলাম। রাতে আসাদ আসলে তাকে খেতে দিও। তিনি উঠে চলে গেলেন। রাতে তিনি আসেন 10টার দিকে। তিনি যখন ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেলেন, আমি গিয়ে টেবিলে খাবার দিলাম। তিনি চেয়ারে বসতে বসতে জিজ্ঞাসা করলেন, খেয়েছো? তিনি যখন খাচ্ছিলেন আমি তার পাশেই দাঁড়িয়েছিলাম। খাওয়া শেষে তিনি ঘরে চলে যান। সবকিছু গুছিয়ে রেখে ঘরে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন। সারা ঘরে একটা মিষ্টি গন্ধ। এভাবেই চলছিল 10 থেকে 12 দিনের মতো। তিনি সকালে নাস্তা করে চলে যেতেন, রাতে এক এক দিন এক এক সময় এসে খেয়ে ঘুমিয়ে পড়তেন। দুজনের মধ্যে কথা শুধু খেয়েছো এরই মধ্যে আমি নিজেকে একবার গৃহিণী করে তুলি, সবাইকে আপন করে ফেলি। আর আমার সবচেয়ে আপন হচ্ছে মা, পুতুল আর রতনের মা। সারাদিন কাজ আর তাদের সাথে জমিয়ে আড্ডা দিয়ে পার করছিলাম দিনগুলো। একদিন আলমারি গোছাতে গিয়ে একটা ছবির অ্যালবাম পাই। খুলতেই দেখি 16-17 বছর বয়সী অপরূপ সুন্দরী একটা মেয়ের ছবি। অনেক কৌতূহল হলো, তাই খাটে নিয়ে বসে দেখছিলাম। অদ্ভুত সুন্দর চোখ, হাসি আর মিষ্টি চাহনিতে যে কেউ বশীভূত করতে পারবে এই মেয়ে। একসময় দেখলাম তার সাথে, মানে আমার বরের সাথে ছবি একেবারে কাছাকাছি ভাবে দাঁড়ানো। বুঝতে আর বাকি রইল না এটি কার ছবি। আমি একটার পর একটা ছবি দেখছি আর এদের প্রেম পড়ে যাচ্ছি। শুধুমাত্র ছবি দেখলেই বলা যায় এরা একজন আরেকজনকে কত ভালোবাসতো। এক সময় পুতুল আমার যা আসে। কি করছো? ওহো, ভাবির ছবি দেখছো? হ্যাঁ, কত সুন্দর ছিলেন না? তা বলতে পারো। সুন্দর না হলে ভাইয়া প্রেমে পড়ে? বিয়ে করার জন্য পাগল হয়? তিনি অনেক সুন্দরীও ছিলেন, আবার খুব রুচিশীল। এই যে দেখছো, সুন্দর করে সাজানো ঘর, সব তার কাজ। মনে মনে ভাবলাম, এই গম্ভীর লোকটি আবার কাউকে ভালোবাসতে পারে? একটা ছবি দেখে চোখ আটকে যায়। তারা দুজন দুজনের দিকে তাকিয়ে সামনাসামনি দাঁড়িয়ে আছে। একজনের চোখে এত এত ভালোবাসা ঝরছে, আর সেই গম্ভীর মানুষটি হাসি দিয়ে আছে। অদ্ভুত সুন্দর হাসি, আর তার চোখ কত গভীর, কত ইনোসেন্ট। পুতুল আরো বলল, ভাবি যা আহ্লাদি ছিল না! কিছুদিন পর পরই বায়না করতো ঘুরতে যাওয়ার, আর এসে গল্প করত। শুধু ভাইয়ার প্রশংসা, আর ভাইয়া ভাবিকে যে কি ভালোবাসতো, যা বলতো তাই করতো। আসো দেখো। বলি জানালার কাছে গিয়ে যায়। এই যে কামিল ফুলের গাছ দেখছো? ভাবির এই ফুলের গন্ধ ভালো লাগে বলে গাছ লাগিয়ে দিয়েছে, যাতে সারা রাত ভাবি তার প্রিয় ফুলের ঘ্রাণ পায়। ঘুরতে ভালোবাসে, তাই কয়েকদিন পর পর পাহাড়ে, সাগরে, চা বাগানে, জঙ্গলে আরো অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেত। তিনি মারা গেলেন কিভাবে? পুতুল একটু আস্তে করে বলল, 5 বছর আগে তিনি 6 মাসের গর্ভবতী ছিলেন। খারাপ নজর পড়েছিল। এইসব আবার হয় নাকি? আমরা তো সব দেখছি, তাই বিশ্বাস করি। আর নয়তো এইভাবে হঠাৎ কেউ মরে? সারাটা বিকেল শুধু তার কথাই ভাবলাম। আজকে মানুষটার জন্য অনেক মায়া হচ্ছে। আসলে আগে কখনো তাকে ভালো করে দেখিনি। আজ ছবিতে দেখে কেমন যেন ফিল হচ্ছে। ইচ্ছে হচ্ছে তার সাথে একটু কথা বলি, মন খুলে কথা বলি। তার কথা শুনি মনে মনে ঠিক করলাম রাতে তাকে জিজ্ঞাসা করব তার অতীতের ব্যাপারে। কিন্তু যদি না বলে, আচ্ছা না বললে নাই, জিজ্ঞেস করতে দোষ কি? তাকে যতটুকু চিনেছি গম্ভীর হলেও বদমেজাজি বা রাগী নয়, তাই আর ভয় নেই। রাতে তিনি খাবার খাওয়ার পর খুব দ্রুত সব গুছিয়ে ঘরে চলে গেলাম। গিয়ে দেখি তিনি খাটের সাইডে বসে পানি খাচ্ছেন। তিনি শুয়ে পড়ার আগে আমি খাটে গিয়ে বসি আর বলি, একটা কথা ছিল। কি? আজকে আলমারি গুছাতে গিয়ে আপনাদের ছবি দেখি। ও। একটু পর আবার বলি, আপু কিন্তু অনেক সুন্দর। তিনি শুয়ে পড়েন। আমি আবার বলি, আপনাদের বিয়ে হয় কিভাবে? সম্পর্ক করে নাকি পারিবারিকভাবে? দুজন দুজনকে অনেক ভালোবাসতেন না? এতক্ষণ তিনি চুপ ছিলেন। এবার উঠে বসে একটু হাসি দিয়ে বলেন, আমাদের সুপারমার্কেটে একটা 3 পিসের দোকান আছে, সেখানে খুব কম যাওয়া হতো আমার। কিন্তু একদিন একটা মেয়েকে দেখি, অপরূপ সুন্দরী, পাশেই কলেজ। সেই কলেজে পড়ে আর প্রতিদিন এই দোকানের সামনে দিয়ে যায়। তাকে একবার দেখার জন্য সারাদিন বসে থাকতাম। বুঝতে পারি আমি তার প্রেমে পড়ে গেছি।
আমি মনে মনে বলি, মেয়ে হয়ে আমি প্রেমে পড়ে গেছি আর আপনি তো। তাকে দেখার পর থেকে খাওয়া, ঘুম, কাজ কিছুই করতে ভালো লাগতো না। শুধু তার কথাই ভাবতাম সারাদিন। কয়েকদিন পর ঠিক করি তাকে জানাবো আমার মনের কথা। তাকে গিয়ে মনের কথা বলি, কিন্তু সে একেবারে রেগে আগুন। আপনার সাহস হয় কি করে আমাকে এসব বলার? আপনার কি যোগ্যতা যে আমাকে ভালোবাসেন? আপনার কোনো ক্ষমতা আছে আমার কাছে আসার? যত সব ছোট লোকি ব্যাপার স্যাপার। তার কথাগুলো শুনে এত জিদ লাগে, মাকে এসে বলি এই মেয়ে আমার চাই। কিছুটা জোর করে বিয়ে করি তাকে। বাসর ঘরে বলি, দেখছো আমার কত ক্ষমতা, কতটুকু যোগ্যতা। সে খিলখিল করে হেসে দিয়ে বলে, আমি জানি আপনার ক্ষমতা। যেই দিন থেকে পিছু লাগছেন সেই দিন আপনার গোষ্ঠীর শুদ্ধ খোঁজখবর নেওয়া শুরু করি। আসলে আমার কাছেও আপনাকে ভালো লাগতো, তাই একেবারে আপন করে পাবার জন্য জেদ চাপাই দিই। আমি একটু রাগী গলায় বলি, ওরে দুষ্টু, তুমি এমনটা কেন করলে? এমনটা না করলে আর কিছুদিন পরে বিয়ে করতাম, অন্তত লেখাপড়াটা শেষ করতে পারতা। লেখাপড়া করতে চাই কে? আমার খুব বাজে লাগে লেখাপড়া। সে তার অতীতের কথা বলছিল আর তার চোখ দিয়ে আনন্দ ঝরছিল, আর আমি অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে দেখছি। কত মাসুম সে। তারপর থেকে শুরু হয় আমাদের সুখের সংসার। দুজন অনেক খুশি ছিলাম। সে হুটহাট বেড়াতে যেতে চাইতো, কাজের চাপ থাকায় যেতে চাইতাম না, কিন্তু তার গোমরা মুখ দেখলে আর থাকতে পারতাম না, যেতেই হতো। আসলে তাকে হাসি খুশি দেখতেই বেশি ভালো লাগতো। হঠাৎ তিনি মন খারাপ করে ফেলেন, আমার হাত চেপে ধরেন আর বলেন, কিন্তু সানজিদা একদিন আমাকে রেখে চলে যায় দূরে, অনেক দূরে। তার জন্য আমিই দায়ী। আমি খুন করি তাকে। এবার আমিও তার হাত চেপে ধরে বলি, কি বলছেন আপনি? যাকে এত ভালোবাসতেন, এত জোর করে বিয়ে করলেন, তাকে আবার খুন করেছেন? তিনি দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বলে, বিয়ের প্রায় 2 বছর পর একদিন সে আমাকে বলে যে আমি বাবা হতে যাচ্ছি। এত খুশি হয়েছিলাম সেদিন, নিজেকে রাজা মনে হচ্ছিল। আমাদের পরিবারের সবাই খুশি ছিল। এই বাচ্চাটার আসার খবর পেয়ে সঞ্জিদা আমাকে বলে, বাচ্চা হলে আমাকে কম ভালোবাসবে না তো? সেদিন তাকে কোলে নিয়ে বলেছিলাম, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তার পরিমাণ কখনো কমবে না। পাগলিটা তো নামও ঠিক করে ফেলেছিল। তার নামের সাথে মিলিয়ে মেয়ে হলে সিনথিয়া আর ছেলে হলে সিয়াম। আর তার উপরে কথা বলবো এত সাহস আমার কখনো ছিল না। অনেক বেশি ভালোবাসতাম হয়তো, তাই। তিনি থেমে গেলেন। আমি বললাম, তারপর? ধীরে ধীরে চঞ্চল মেয়েটি কেমন যেন শান্ত হয়ে যাচ্ছিল। মা বলেছিল প্রেগন্যান্সির সময় এমনটা স্বাভাবিক, তাই ভেবে আমি আর তেমন গুরুত্ব দেইনি। একদিন দুপুরে হঠাৎ সে আমাকে কল করে বলে বাসায় আসতে আর্জেন্ট। আমি ভাবি তার নতুন কোনো পাগলামি, কারণ প্রায় সে আমাকে জরুরি খবর বলে। এমনিতেই বাসায় ডেকে আনতো, তাই আসছিলাম না। সে বারবার কল করতে থাকে। একবার বলে তার প্রচণ্ড পেট ব্যথা। আমি ভাবি নতুন দুষ্টমি, তাকে বলে একটু রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। একটু পর কল করে আবার বলে, আমাকে একটু হাসপাতালে নিয়ে যাবে, অনেক কষ্ট হচ্ছে। আমি তার কথায় গুরুত্ব দেইনি। মাত্র 6 মাসের মতো হয়েছে, এখন নিশ্চয়ই লিভার পেইন উঠবে না। আসলে এই সময় বাসার সবাই ঘুমিয়ে থাকে, তার সাথে আড্ডা দেওয়ার কেউ নাই, তাই আমাকে বোকা বানানোর চেষ্টা। কিছুক্ষণ পর পর সে কল করছিল, এক পর্যায়ে কান্নাকাটি করছিল। আমি তাকে মার কাছে যেতে বলি, কিন্তু সে জিদ ধরে আছে আমাকেই আসতে হবে। সেদিন এত ব্যস্ত ছিলাম, তাও একটু সময় করে বাসায় আসি প্রায় সন্ধ্যায়। এসে আমি অবাক, সে বিছানায় শুয়ে আছে আর নিচটা রক্তে ভেজা, তার চোখ দুটি লাল আর ফোলা। সে আমাকে ছাড়া বাসার কাউকে কিছু বলেনি, হয়তো অনেক লজ্জা পাচ্ছিল। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার দিকে তাকিয়েছিলাম, আর আমার অবাধ্য চোখ দিয়ে পানি ঝরছে। তার চোখেও পানি, কিন্তু সে আমার দিকে একবারের জন্যও তাকায়নি। সারাটা পথ আমি তার হাত ধরেছিলাম, কিন্তু তাকে উঠতে ঢোকানোর সময় আমার হাত ছুটে যায়। আমি তার যাওয়া দেখছি, কিন্তু সে একবারও আমার দিকে ফিরে দেখেনি। আমি একটা কথাও বলিনি। আমি বাইরে অপেক্ষা করছিলাম। এক সময় ডাক্তার আপা এসে বলে, ওনার জ্বরের কন্ডিশন তেমন ভালো ছিল না, যার কারণে বাচ্চা নেওয়ার চাপ সহ্য করতে পারেনি। এত অল্প বয়সে বাচ্চা না নিয়ে আপনাদের আর একটু সময় নেওয়ার দরকার ছিল। সরি, আসলে প্রচুর রক্তক্ষরণ আর আনতে অনেক দেরি করেছেন। পেশেন্টের অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল, আমাদের আর কিছু করার ছিল না। আমি কিছুই বুঝতে পারিনি, শুধু শুনতে যাচ্ছিলাম কখন বলবে আপনার স্ত্রী ভালো আছে, গিয়ে দেখা করতে পারবেন। মা কাঁদতে শুরু করলেন। আরমান আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। ঘটনা আন্দাজ করতে পেরে নয় ঢুকে পড়ি। সানজিদা চোখ বন্ধ করে শুয়ে আছে, একবারও তাকালো না। এমনিতে কত শাসন করতো, কিন্তু সে দিন একবারও বলল না। কেন এমন করলে? আমার কথা শুনলে না?
তীব্র কষ্ট আর চাপা অভিমান নিয়ে বরাবরের মতো চলে গেল আমাকে ছেড়ে। দেখলাম তিনি কাঁদছে আর মাথাটা আমার দিকে ঝুঁকিয়ে দিচ্ছে। এবার আমি তার মাথাটা আমার বুকে নিয়ে জড়িয়ে ধরি, তিনিও আমাকে জড়িয়ে ধরে শক্ত করে। তিনি মাথা উঠিয়ে আবার বলতে থাকে, 5 বছর হলো সে আমাকে সেদিন তার কথা না শোনার শাস্তি দিচ্ছে। সঞ্জিতা ঘরটা ঠিক যেইভাবে সাজিয়েছিল সেইভাবেই আছে। তার পছন্দের ফুলের গন্ধ আজও আমাকে মোহিত করে, কিন্তু সে আর ফিরে আসেনি। আমি তাকে আবার আমার বুকে টেনে নেই। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছি আর তিনি কাঁদছেন, আমিও। তিনি কাঁদছে ভালোবাসার মানুষকে হারানোর কষ্টে, আর আমি কাঁদছি মানুষটার কষ্ট দেখে। তাকে কি বলে সান্ত্বনা দিব বুঝতে পারছিলাম না। সেদিন রাতে তাকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেই। তিনি আমাকে ছোট বাচ্চাদের মতো জড়িয়ে ধরেছিলেন আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। আমি আর ঘুমাতে পারিনি, শুধু তার কথাই ভেবেছি। এত কষ্ট বুকে চেপে মানুষটা কিভাবে বেঁচে আছে। অনেক সকালে ঘুম ভাঙলো, উঠে দেখি তিনি এখনো আমাকে জড়িয়ে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি তার মাথায় হাত বুলিয়ে দিই, তার কপালে গালে আমার উষ্ণ পরশ বুলিয়ে দিই। এইবার তিনি তাকান, আমাকে দেখি একটু দূরে সরে যায়। আমি উঠে জানালাটা খুলি আর একটু দাঁড়াই সেখানে। এর আগে অনেকবার এখানে দাঁড়িয়ে বাহিরটা দেখতাম, কিন্তু আজ একটু অন্যরকম লাগছে। বাড়িটা অনেক পুরনো ডিজাইনের হওয়ার কারণে জানালাটা ছিল একেবারে ফ্লোর থেকে মাথা পর্যন্ত, আর তার ঠিক বরাবর নিচে কামিনী ফুলের গাছ। আগেও দেখেছি কিন্তু বুঝতে পারিনি এটি একটি ফুলের গাছ। প্রতি রাতে একটি মিষ্টি গন্ধ পেতাম, সেটা কামিনী ফুলের। এই গাছের ফুল জানা ছিল না। ঠিক এই লোকটাকে দেখে যেমন বোঝাই যায় না ভিতরে কত নরম। সকালে নাস্তা শেষ করে তিনি রেডি হওয়ার জন্য ঘরে আসে। আমি এর আগে কখনো এই সময় ঘরে আসতাম না, কিন্তু আজকে এলাম। আমি বললাম, একটা কথা বলবো? কি কথা? আমার প্রথম বিয়েটা আসলে আমি বাসা থেকে পালিয়ে মা বাবার ইচ্ছার বিরুদ্ধে করেছিলাম। আজ ছাড়াছাড়ি হয়েছিল, কারণ আমার প্রথম স্বামী আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তারা বলেছে আমি নাকি তাদের টাকার গহনা নিয়ে অন্য কারোর সাথে পালিয়ে গেছি। আমার বিয়ের সময় আপনাদেরকে বলা হয়েছিল আমার বিয়ের পর প্রথম স্বামী আবার বিয়ে করে, তাই আমার ছাড়াছাড়ি করানো হয়েছিল। কিন্তু আমি যে পালিয়ে বিয়ে করেছি আর তারা আমাকে টাকার গহনা চুরি করার কারণে ঘরে তুলতে অস্বীকার করেছে, এইসব গোপন করা হয়েছে। আপা আমাকে বারবার বলে দিয়েছিল আমি যেন এসব কথা না বলি, কারণ মানুষ তো আর সত্যতা যাচাই করবে না, যা শুনবে তাই বিশ্বাস করবে। এতদিন আশ্রয় হারানোর ভয়ে আমি কিছু বলিনি, কিন্তু আজ কেন জানি আর কিছু গোপন করতে ইচ্ছে হচ্ছে না। আমি চাইনি তার আমার মাঝে কিছু গোপন থাকুক, তবে মনে একটা ভয় কাজ করছিল যদি তিনিও আমাকে তাড়িয়ে দেয়। আমি মাথা নিচু করে তার উত্তরের অপেক্ষায় রইলাম। সত্যিটা জানার পর তার রিয়াকশন কি হবে জানার জন্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। জানি না বলাটা ঠিক হলো কিনা, তবে তিনি মনে এত কষ্ট নিয়ে বেঁচে আছেন, আবার আমার এত অতীত যদি অন্য কারো কাছ থেকে শোনেন তবে তার কষ্ট আরো বেড়ে যাবে। আমি তার কষ্টের পরিমাণটা আর বাড়াতে চাই না। তিনি শার্টের বোতাম লাগাতে লাগাতে বললেন, আমি সব জানি, এও জানি তুমি চাইলে তোমার আগের স্বামীকে কঠিন শাস্তি দিতে পারতে। কিন্তু আমাদের বাসা থেকে তো। তোমার কি মনে হয় যার সাথে সারা জীবন থাকবো তাকে বিয়ে করার আগে এইটুকু খোঁজ খবর নিব না? আমি অবাক হলাম। তিনি চলে যাচ্ছিলেন, কি ভেবে দরজার কাছ থেকে আবার ফেরত এসে বলে গেলেন, এইসব কথা অন্য কাউকে বলার দরকার নেই। তিনি চলে গেলেন আর আমি তার চলে যাওয়া দেখছি। ভারী অদ্ভুত মানুষ তো লোকটা। গতকাল রাতে তার প্রতি আমার অনেক মায়া হচ্ছিল। এই বাড়িতে রতনের মা রান্না করলেও আমি আসার পর থেকে অন্তত দুপুরের রান্নাটা আমিই করতাম। আজও করলাম, তবে তার প্রিয় ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম। দুপুরে কল করে জানতে চাইলাম তিনি খেয়েছেন কিনা। আর তো কোনোদিন কল করে খবর নেওয়ার প্রয়োজন মনে করিনি, তাই তিনি একটু অবাকই হলেন। জানতে চাইলেন কিছু দরকার কিনা। রাতে শাশুড়ি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে সাথে আমাকেও খেতে বলে, কিন্তু আজ খেলাম না। পুতুলকে দেখছি আরমান ভাইয়ের জন্য না খেয়ে বসে থাকতে, তাই আজ কেন জানি আমারও ইচ্ছে হলো মানুষটার জন্য না খেয়ে অপেক্ষা করতে। প্রতি রাতে খাবার সময় তিনি জানতে চাইতেন খেয়েছি কিনা। আমি বলতাম হ্যাঁ, কিন্তু আজ না শুনে আমার দিকে একটু তাকালো, তারপর খেতে বসতে বলল। সেই দিন থেকে হয়তো তার প্রতি আমার দুর্বল হওয়া শুরু হয়েছিল। সকালে তার সাথে থাকা, দুপুরে 2-3 বার কল করে জিজ্ঞাসা করতাম খেলো কিনা, কি করছে খবর নেওয়া, আর রাতে না খেয়ে তার জন্য অপেক্ষা করা। রাতে তার সাথে টুকিটাকি কথা হতো, আমি সংসারের সব কথা বলতাম, তিনিও বলতেন সারাদিন কি হলো না হলো। এখন তিনি কিছুটা আমার কাছে এসে ঘুমান। সকালে মাঝে মাঝে দেখা যায় তার হাত আমার গায়ের উপর, আবার আমার হাত তার গায়ের উপর। আমার ইচ্ছে হতো আর একটু কাছে যাওয়ার, কিন্তু তিনি কি জানি ভাবেন, তাই আর সাহস হতো না।
আর এই মানুষটা বিয়ের 6 মাস হতে চলল, অথচ আজও আমাকে। সেদিন বড় দুলাভাই, বড় ননদীর জামাই হঠাৎ আমাদের বাসায় আসে। তার বড় মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। পাত্রপক্ষ ঈদের আগেই বউ ঘরে নিতে চায়। যেহেতু সামনের সপ্তাহ থেকে রোজা শুরু, তাই তড়িঘড়ি করে বিয়ে হচ্ছে। তিনি মাকে সাথে করে নিয়ে গেলেন, আর 2 দিন পর আমাকে সবাইকে যেতে বললেন। বিয়েতে যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে নিলাম। আলমারি থেকে শাড়ি বের করতে গিয়ে একটা অ্যালবাম আমার চোখে পড়ে। আজকেও খুলে দেখি, তবে আজ সানজিদা আপুর চেয়ে ওনাকে বেশ চোখে পড়ছে। মাত্র 5-6 বছর আগে কতটা প্রাণবন্ত ছিলেন, আর দেখতেও কিন্তু বেশ। তবে দুজন এত কাছাকাছি হয়ে ছবি তোলার কোনো মানেই হয় না। সবগুলি ছবিতে পাশাপাশি বসে, নয়তো দাঁড়িয়ে, হাতে হাত নয়তো চোখে চোখ। কেউ দেখলে ভাববে ফেভিকলের অ্যাড হচ্ছে। মনে মনে কেন জানি রাগ হচ্ছে। বুঝতে পারছি এমন রিয়েক্ট করাটা ঠিক হচ্ছে না, একটু বেশিই হিংসা করছি। কিন্তু এটাই হয়তো ভালোবাসা। তার সাথে নিজেকে ছাড়া অন্য কাউকে মেনে নিতে পারছিলাম না। অ্যালবামটা আড়াল করে রাখলাম, যেন আর কোনোদিন আমার চোখে না পড়ে। যাওয়ার সময় তিনি যেন কি খুঁজছিলেন, আমি বারবার জানতে চাইলাম, বললেন না। একসময় অ্যালবামটা বের করে দেখলেন, তারপর আমাকে জিজ্ঞাসা করলেন, এটা এখানে রাখলো কে? আমি এটা সবসময় আলমারির সামনে থাকে। জানি, তবে এখন থেকে এখানেই থাকবে। তার কাছ থেকে অ্যালবামটা নিয়ে আলমারিতে রেখে দিলাম, আর তার কাছে গিয়ে নরমভাবে বললাম, আমি চাই না আপনি আগের কথা মনে করে আবার কাঁদেন। কিছু সময় নীরব থেকে তিনি বললেন, তুমি কি সানজিদার জায়গাটা নিতে চাচ্ছ? না, আমি কারো জায়গা নিতে চাই না, বরং নিজের জন্য আলাদা একটা জায়গা করে নিতে চাইছি। বলে ঘর থেকে বেরিয়ে এলাম। গাড়ির পিছনে ছোট ননদ আর তার স্বামী আর তার 2 ছেলে মেয়ে নিয়ে বসেছে। সামনে ড্রাইভারের সাথে আমার ছোট দেবর আশিক, আর মাঝখানে আরমান ভাই, তার 4 বছরের ছেলে আয়ান। পুতুল বসে আছে। আমি পুতুলের পাশে বসি। একটু পর তিনি এসে আমার পাশে বসে। গাড়ি চলা শুরু করে, কিন্তু একটু মনে হয় চাপাচাপি হচ্ছিল। আমার খুব অস্বস্তি হচ্ছিল। তিনি মনে হয় বুঝতে পেরেছিলেন। তিনি তার বাম হাতটা আমার মাথার উপর দিয়ে নিয়ে গাড়ির সিটে রাখেন। আমার মাথাটা এবার তার বুকের কাছে চলে আসে। আমি তার গায়ের গন্ধটা স্পর্শ পাচ্ছিলাম। তিনিও আমার দিকেই তাকিয়েছিলেন। এই প্রথম মনে হয় তিনি আমার দিকে তাকিয়ে আছে, আর কি যেন ভাবছে। হয়তো তখন আমার বলা কথার মানে বোঝার চেষ্টা করছিলেন। জানি না তিনি কি ভাবছেন, তবে আমার চেষ্টা ছিল তার মনে একটু আঁচড় কেটে দেওয়া। সন্ধ্যায় হলুদের অনুষ্ঠানে কাঁচা হলুদ রঙের একটা কাতান শাড়ি পরলাম। ভালো করে সাজলাম। বিয়েটা সাদামাটা করে হওয়ার কারণে তেমন সাজা হয়নি। আর বিয়ের পর প্রথম শাড়ি পরলাম, তাই নিজেকে যতটা পারি গুছিয়ে নিলাম। আমার উনি আর আরমান ভাই গেছে বাজারে ফুল আনতে, কিন্তু ফুল নিয়ে শুধু আরমান ভাই ভিতরে এলো। সে এলো না। দেখলাম সবার জন্য গাছটা ঠিক আছে, কিন্তু আমার প্যাকেটটা আলাদা। 2টা বেলি ফুলের মালা। আমার বেলি ফুল পছন্দ, কিন্তু কাউকে বলিনি বা বলা হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, একদিন জানালার পাশে দাঁড়িয়ে তাকে বলেছিলাম, এখানে কয়েকটা বেলি ফুলের গাছ লাগালেও ভালো হতো। বেলি ফুলের গন্ধটাও অনেক মিষ্টি। তিনি গাছ লাগায়নি, তবে বুঝতে পেরেছিলেন আমার পছন্দের ফুল, আর আজ আবার মনে করে নিয়েও এসেছেন। অন্যরকম আনন্দ হচ্ছে। তিনি হয়তো বুঝতে পেরেছেন আমি কি চাই। সুন্দর করে সেজে খোপায় বেলি ফুলের মালা লাগিয়ে তার সামনে দিয়ে হাঁটছি, কিন্তু সে একবারের জন্য তাকালো না। এবার তার অনেকটা কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। পাঞ্জাবিতে তাকে অন্যরকম ভালো লাগছে, কিন্তু সে আমাকে দেখেও না দেখার ভান করছে। এত সাজলাম যাকে দেখানোর জন্য, তার এত অবহেলা সইতে পারলাম না। তার কাছ থেকে চলে এলাম, আর একবারের জন্য সামনে গেলাম না। কোনো এক সময় যাকে আর কোনো অপশন না থাকায় মেনে নিতে বাধ্য হয়েছি, আজ তার একটু অবহেলাতেই বুক ভেঙে কান্না আসছে। বিয়ের দিন লাল রঙের পাতলা জর্জেটের একটা শাড়ির আঁচলটা চিকুন করে পিন আপ করে পরলাম। চুলগুলো খুলে রাখলাম। শাশুড়ি ঠিক যেভাবে বলল সেভাবেই সাজলাম। আজ আর তার আশেপাশে ঘেঁষলাম না, তবে দূর থেকে আর চোখে দেখছিলাম সে কি করছে। যখন বর আসলো, মেয়েরা গেট আটকে দাঁড়িয়ে আছে। তখন আমি, পুতুল আর শান্তার চাচিরা কিছু দূরে দাঁড়িয়ে বর দেখছিলাম। আর কি হচ্ছে তাই নিয়ে কথা বলছি। হঠাৎ কেউ আমার পেছনে এসে দাঁড়ায়, আর সেই মানুষটার গন্ধ আমার চেনা। আমার বুক ধুকধুক করছে। তিনি আমার কানের কাছে মুখ এনে আস্তে আস্তে বলছেন, তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। একটু লজ্জা নিয়ে পিছনে তাকিয়ে দেখি সে 2 হাতে পেছনে নিয়ে সামনে তাকিয়ে আছে। একটু লজ্জা নিয়ে পিছনে তাকিয়ে দেখি সে 2 হাত পিছনে নিয়ে সামনে তাকিয়ে দাঁড়িয়ে আছে, যেন এখন সে কিছু বলেনি। আর এখানে এখন কিছুই হয়নি। তাকে সবসময় সাদামাটা রঙের শার্ট টি শার্ট পরতে দেখেছি। আজ নীল রঙে অনেক কম বয়সী লাগছে। ইচ্ছে হচ্ছে জড়িয়ে ধরি, কিন্তু এই মানুষটার মধ্যে কোনো ফিলিংসই দেখা যাচ্ছে না। গাধা একটা।
বিয়ে থেকে আসার পর রোজা শুরু হয়ে যায় আর তিনি অনেক ব্যস্ত হয়ে পড়েন। সকালে যায় আর ফিরতে ফিরতে অনেক রাতে আসে, 12টাও হয়ে যায়। আমাকে সময় দেবে কি? নিজে ঠিকভাবে খেতে ঘুমোতেও সময় পায় না। একদিন বললাম বাসায় এসে ইফতারি করবেন। পারবো না, দোকানে অনেক চাপ। তাছাড়া মাল এনে প্রতিটা দোকানে বুঝিয়ে দিতে দিতে রাত 10টার আগে আসা সম্ভব না। আপনি কি করেন না করেন জানতে চাই না, শুধু আসবেন কিনা বলেন। বাসায় আসা যাওয়া করতে আধা ঘন্টা সময় লাগে। এই সময় অনেকটা হিসেব মেটানো যায়। আর 10 মিনিটের জন্য আসার কি দরকার? আচ্ছা, রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরবো। ইফতারিতে আমি আর মা অপেক্ষায় থাকবো। ইফতারির আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করলাম, তিনি এলেন না। আমি শুধু পানি আর খেজুর মুখে তুললাম আর চাপা কষ্টে খেতে পারলাম না। মনে হচ্ছে এখানেই সবার সামনে কেঁদে ফেলবো, তাই উঠে গেলাম। মা পিছন পিছন ডাকছে, কিন্তু কিছু বললাম না। ঘরে এসে দরজা আটকে কাঁদতে বসলাম আর মনে মনে ভাবলাম আমি বুঝি আর কখনো তার মনে জায়গা করে নিতে পারবো না। সে একটু বেশি অবুঝ, কিচ্ছু বোঝে না। দরজায় কে যেন নক করছে, খুলছি না। এবার জোরে জোরে নক হচ্ছে। ভাবলাম পুতুল, তাই বললাম যাও এখান থেকে, আমি এখন কারোর সাথে কথা বলবো না। সে বলছে আমি এখন কোথায় যাব? রাত 8টা আর সে বাসায় চলে এলো। এমন তো হওয়ার কথা নয়। কিছুটা তাড়াহুড়া করে দরজা খুললাম। সে ভিতরে এসে খাটে বসলো আর আমি দাঁড়িয়ে। সে আমাকে পাশে বসিয়ে বলল, কেন এমন করো বলো তো? তুমি জানো কত কাজ ফেলে এসেছি। এই যে রোজার মাসটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সারা বছরের ব্যবসায়ী মাসকে ঘিরে সব দোকানের মাল আমি কিনে আনি। তারপর কোন দোকানে কোন মাল কত টাকার বেচা কেনা হলো, কত জমা রইলো, আরও অনেক হিসাব করতে হয়। আর জানোই তো আমাদের একটা নয় 8টা দোকান। বুঝতে পারছো আমি কি বলছি? আচ্ছা ঠিক আছে, একদিন তোমার সাথে ইফতার করব। এবার খুশি? হুম। আচ্ছা তাহলে চলো, খাবে? আমি এখন খাবো না। তুমি নাকি কিছু খাওনি? চলো ভাত খাবে। না, খিদে নেই। খিদে নেই? তবে কি মা আমাকে মিথ্যে বলে আনলো যে তুমি সারাদিন রোজা ছিলে অথচ কিছু খাওনি? মা মিথ্যে বলে না। দুজন একসাথে খেতে বসলাম। তিনি খুব তাড়াহুড়া করে খাচ্ছেন, মনে মনে ভাবলাম তাই। তিনি কোনো রকম খেয়ে বাইরে চলে গেলেন। রাত 12টা হয়ে গেল, এলেন না। হয়তোবা সন্ধ্যায় আসছেন, তাই এখন দেরি করে এসে আমার সাথে হিসাব ঠিক রাখছেন। সেহরির সময় উঠে দেখি পাশে শুয়ে আছেন। রাগে আর কথা বলিনি। পরের দিন ইফতারির ঠিক আগ মুহূর্তে বাড়ি আসেন। কোনো রকম ইফতারি করে আবার চলে যান। প্রায় 15 মিনিটের মতো ছিলেন। রাতে এসে ঘুমিয়ে পড়লেন। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। তিনি এতটাই গভীরভাবে ঘুমিয়েছিলেন যে আমার ছোঁয়ায় তার কোনো অনুভূতি হচ্ছিল না। তিনি তো বুঝতেও পারছিলেন না আমি তার এতটা কাছাকাছি শুয়ে আছি। রাতে শুয়ে শুয়ে ভাবলাম যত যাই করার করে নিন, ঈদের পরে আর কোনো বাহানা দিতে পারবেন না। আর আমি এইবার 8-8 বেঁধেই নামবো। আমার সবটা আমি আধে করেই নিব। ঈদের আগের দিন টিভিতে গান হচ্ছে, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, পুতুল খুব সুন্দর মেহেদি লাগাতে পারে। রাতে তার কাছ থেকে 2 হাত ভরে মেহেদি পরলাম আর অপেক্ষা করছি গম্ভীর মানুষটির জন্য। আসলে দেখাবো। তিনি রাতে এলেন, আমার জন্য একটা গিফট নিয়ে এলেন, সুতির শাড়ি। আমি একটু অবাক হলাম, কারণ তিনি বাসার সবাইকে কেনাকাটা করে দিয়েছে অনেক আগেই। তবে আবার এর কি দরকার ছিল? আমিও তাকে গিফট দিলাম। এর আগে পুতুল আর আমি মার্কেটে গিয়েছিলাম নিজেদের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে। সে তার স্বামীর জন্য পাঞ্জাবি নিচ্ছিল, তাই আমিও পছন্দ মতো একটা পাঞ্জাবি নিয়ে এসেছিলাম, কিন্তু তাকে দিইনি। দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি। আজ সুযোগ পেয়ে দিয়ে দিলাম, কিন্তু তিনি প্যাকেটটা না খুলেই রেখে দিচ্ছেন। আমি বললাম, একবার খুলে দেখবেন না? জানি এতে পাঞ্জাবি। না দেখি বলে দিল। নিশ্চয়ই কোনোভাবে চুরি করে দেখে নিয়েছিল। আমি আমার মেহেদি দেখলাম, ভালো করে না দেখে একটা হাসি দিয়ে বলল, অনেক সুন্দর হয়েছে। তার নামের প্রথম অক্ষর লেটারটা এ লিখেছিল। তিনি সেটা দেখলই না। ঈদের দিন সকালে সবাই টেবিলে সেমাই খাচ্ছে। আয়ান এসে তার বড় আব্বুকে সালাম করলো, কোলাকুলি করলো। তিনি পকেট থেকে টাকা বের করে দিলেন। আয়ান টাকাটা নিয়ে তার গালে একটা চুমু খেলো। এবার তিনিও তাকে চুমু খেলেন। আমি সবটা দাঁড়িয়ে দেখছি আর ভাবছি, আজ যে করেই হোক তাকে বোঝাতে হবে আমার মনে তার প্রতি শ্রদ্ধা আর সম্মানের সাথে সাথে ভালোবাসাটাও আছে। সবাই নামাজে যাওয়ার পর ভাবছি কি করা যায়। তিনি আমার দেওয়া পাঞ্জাবিটা পরেছেন, এতে আমি অনেক খুশি। আগে শুধু ভাবতাম গিফট পেলেই অনেক খুশি হওয়া যায়, কিন্তু তিনি পাঞ্জাবিটা পরার পর এত খুশি লাগছিল, মনে হচ্ছিল এতেই সবচেয়ে বেশি আত্মতৃপ্তি পেলাম। তাই আমিও এখন তার দেওয়া শাড়িটা পরবো, তাকে খুশি করার জন্য। বিয়ের পরে এটা আমাদের প্রথম ঈদ। প্রথমে একটু লজ্জা লজ্জা লাগছিল, তারপরে ভাবলাম নিজের স্বামীর জন্য সাজতে আবার লজ্জা কিসের।
তাই শাড়িটা পরে সুন্দর করে হালকা সেজে নিলাম। শুনেছি তার আগের স্ত্রী নাকি অনেক চঞ্চল ছিল, আর তারও হয়তো চঞ্চল মেয়ে পছন্দ। আমি ততটা চঞ্চল না হলেও একেবারে শান্ত তো না, আর চাইলে একটু চাঞ্চল্য প্রকাশ করতেই পারি, অন্তত তার সামনে। তিনি নামাজ পড়ে এসে ঘরে ঢুকলেন। একটু পর আমিও গেলাম। তিনি খাটে পা দুলিয়ে বসে আছেন। আমি তাকে সালাম করলাম, কোলাকুলি করলাম। তিনি বসেছিলেন তাই তেমন ভালো করে কোলাকুলি করতে পারিনি, শুধু গলাকুলি হয়েছিল। তিনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন। বেটাকে একেবারে টাসকি খাইয়ে দিলাম। আমি আমার হাতটা সামনে বাড়াই। তিনি বুঝতে পারেন আমি আমার সালামিটা চাইছি। তিনি দাঁড়িয়ে পাঞ্জাবির পকেট থেকে টাকা বের করে আমার দিকে এগিয়ে দিলেন। আমি টাকাটা নিয়ে তার আরও কাছে চলে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না, অনেক লজ্জা হচ্ছিল। আর তিনি মনে হয় ভয় পাচ্ছেন। আমার এইভাবে এগিয়ে আসা দেখে তিনি আবার পকেটে হাত দিয়ে বের করছিলেন। আমি তার হাত ধরে ফেলি আর বলি, আয়ানের কিন্তু অন্য কিছু দিয়েছিলেন। এবার আমি তার গালে চুমু খাই, আর আমার হাত পা কাঁপছে। আমি সরে এলাম না, তার অনেকটা কাছেই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। তিনি ধীরে ধীরে আমার গালের দিকে ঝুঁকে আসছিলেন। আমি চোখ বন্ধ করে ফেলি, আর যখন তার ঠোঁট আমার গাল স্পর্শ করলো আমি তাকে জড়িয়ে ধরলাম। তিনিও আমাকে জড়িয়ে ধরলো শক্ত করে। আমি বুকে মাথা রেখে ভাবলাম, অবশেষে বুঝাতে পারলাম মদনটাকে। কিছুক্ষণ পর তাকে জড়িয়ে ধরে ধাক্কা মেরে ফেলে দিলাম খাটের উপর। তিনি নিচে আর আমি তার বুকের উপরে। তিনি বললেন, সবসময় এভাবেই থাকবে আমার বুকে। তুমিও ঠিক এইভাবেই শক্ত করে আমাকে ধরে রেখো। সেই দিন থেকে একে অপরের হয়ে যাওয়া শুরু একান্তভাবে। দুজন দুজনের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করার সূচনা অন্তর থেকে। তবে তার ভালোবাসা প্রকাশের ধরনটা একটু আলাদা। এমনিতে যার ঘরে টিভি দেখলেও বাংলাদেশের খেলা হলে 3 ভাই এক রুমে বসে একসাথে খেলা দেখে। সেদিন 3 ভাই খেলা দেখছি, সাথে পুতুল আহিয়ান যোগ হলো। আমার আবার খেলা টেলা এত পছন্দ নয়, এত ধৈর্য নেই। লাস্টের 2-1 ওভার দেখলেই তো হয়। সবাই যেহেতু একসাথে বসে আছে তাই আমিও যাই। তিনি সোফায় একেবারে কর্নারে বসে, আর আমি তার পাশে দাঁড়িয়ে খেলা কতটুকু হলো দেখছিলাম। হঠাৎ তিনি তার পায়ের 2 বুড়ো আঙুল আমার পায়ের 2 বুড়ো আঙুলটা চেপে ধরে। ছাড়াতে চেষ্টা করতে আরো জোরে চেপে ধরে। তার দিকে তাকিয়ে দেখি সে খুব গম্ভীর সাথে খেলা দেখছে, যেন তার উপর আজ বাংলাদেশের হাত জিত নির্ভর করছে। মনে মনে একটু হাসলাম। এই মানুষটাকে দেখি কেউ বলবে যে উনি ভিতরে ভিতরে এতটা দুষ্টু। পরে আরেক পায়ে নখ দিয়ে চিমটি কেটে ছুটে আসি। আমার শাশুড়ি সচরাচর রান্না করেন না, কিন্তু যেদিন রাঁধেন সেদিন আমাদের সবাইকে নিয়ে একসাথে বসে খান। সেদিন দুপুরে মা রান্না করছে, আর আমি নিয়ম অনুযায়ী সবাই একসাথে বসে খাচ্ছি। তিনি আমার ডান পাশে বসা, আমার বাম হাতটা আমার কোলেই ছিল। তিনি তার বাম হাতটা দিয়ে টেনে একেবারে কাছে নিয়ে গেল। মা বলছেন সালাদটা দাও তো, কিন্তু আমি দিতে পারছি না। মা আবার বললেন, কি হলো দাও, কিন্তু আমি দিব কি করে? তার ছেলে যে আমার হাত শক্ত করে ধরে আছে। আমি অনেক চেষ্টা করছি হাতটা ছাড়ানোর, কিন্তু এত শক্ত করে ধরেছে যে ছাড়ছেই না। এবার আমি তার দিকে তাকালাম। তিনি দিব্যি খাচ্ছে, যেন কিচ্ছুতেই কিছু হয়নি। আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। মা কি ভাবছেন আর অন্যরা এবার কি ভাবছে, সবাই কেমন করে দেখছে। যদি কিছু বুঝে যায়, কি লজ্জা কি লজ্জা। আশিক বলে উঠল, ভাবির হাত মনে হয় কিছুতে আটকে গেছে, ভাইয়ার সাথে খেতে বসেছে তো তাই। এইবার তিনি হাত ছেড়ে দিলেন, আর আমিও হাত উপরে উঠিয়ে আনি, যেন কিছুই হয়নি। সকালে গোসল সেরে বাথরুম থেকে বেরিয়ে দেখি তিনি দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আমার পথ ছাড়ছিল না, ডানে বামে করছিল। এক পর্যায়ে মাথা থেকে তোয়ালিটা নিয়ে আমার চুলগুলো মুছে দিচ্ছিল। আমি বললাম, ইস ঢং। ঢং না, পেছনে আসো তো দেখি কে কত ঢং করতে পারে। বলি আমাকে কোলে তুলে নিল। কি হচ্ছে কি? ছাড়ো, বুইড়া বয়সী ভীমরতি আর কি। কি আমি বুইড়া? দাঁড়াও। বলি আমাকে খাটে ছুঁড়ে মারলেন, আর তিনি আমার উপরে বসে 2 হাত দিয়ে আমার 2 হাত চেপে ধরলেন আর বললেন, বুইড়া না, এখন দেখাও আমি কেমন তাগড়া জোয়ান। আমি ঘড়ির দিকে তাকাই, 8টা বেজে গেছে। এখনই রতনের মা নয়তো পুতুল এসে আমাকে ডাকাডাকি করবে, কিন্তু তাতে ওনার কি? তিনি তো কখনো কারো পরোয়া করে না, বরং চূড়ান্ত লজ্জার সম্মুখীন হতে হবে আমাকে। আমি শান্ত গলায় বললাম, ছাড়ুন আমাকে। ভয় পাইছো? এবার আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে খাট থেকে উঠে পড়ি। দরজা খুলে বাইরে বেরিয়ে আসার সময় পিছনে ফিরে দেখলাম একবার তিনি খাটে বসে হাসছেন। ইচ্ছে হচ্ছে গিয়ে তার নাকটা টিপে দিয়ে আসি, কিন্তু গেলাম না। আবার কি করে বসবে তাকে তো বিশ্বাস করা যায় না। এইভাবেই তিনি আমার সাদামাটার জীবনটাকে রঙিয়ে তুললেন। কিছুদিন পর সম্ভাবনা দেখি বাড়িতে প্রেগন্যান্সি টেস্ট করি। যখন জানলাম আমি মা হতে যাচ্ছি, এত খুশি হলাম প্রকাশ করার মতো নয়।
কাউকে জানালাম না, কারণ এই খুশি সবার আগে তাকে জানাবো বলে। খবরটা পাবার পর তিনি হয়তো বা আমাকে জড়িয়ে ধরবে, কোলে তুলে নেবেন। এবার অন্যভাবেও আনন্দ প্রকাশ করতে পারেন। তার তো আনন্দ প্রকাশের ধরনটা একটু আলাদা। আরো অনেক কিছু ভাবছিলাম। খবরটা জানার পর থেকে অস্থির হয়ে আছি, তাকে কখন বলবো। সারাদিন কিছু বলিনি। চাইছি খবরটা পাওয়ার পর যখন তার চোখে আনন্দ ঝরবে তার নিজের চোখে দেখব। রাতে সে বাসায় আসলে একটা অন্য ধরনের অনুভূতি কাজ করছিল। কি বলবো, কিভাবে বলবো, অনেক পরিকল্পনা করলাম কিভাবে বললে বুঝবে। কিন্তু আমার এই অস্থিরতা দেখে সে আমাকে জড়িয়ে ধরে আর বলে, কি ব্যাপার, আজ আমার সোনা পাখিটা এমন ছটফট করছে কেন? আসলে একটা কথা বলার ছিল। বলো। আসলে আমি কিছু বলতে পারছিলাম না। একসময় সে আমাকে জড়িয়ে এগুতে এগুতে একেবারে খাটের কাছে চলে আসে। এর পরের ধাপ আমার জানা। এইবার সে আমাকে জড়িয়ে ধরেই খাটের উপরে পড়বে আর সে থাকবে আমার উপরে। এমনটা সে প্রায় করে, কিন্তু আজকের ব্যাপারটা আলাদা। আজ এমন করলে আমার বাচ্চাটা হয়তো। তাই আমি কিছুটা দ্রুতই বলি, এমনটা করো না, আমি প্রেগনেন্ট। সে খাটের উপর পড়তে পড়তে আমাকে সামলে নেয় আর বিস্মিতভাবে বলে, কি বলছো? আমি লজ্জা নিয়ে হাসি দিয়ে বলি, তুমি বাবা হতে যাচ্ছ। আমাকে আগে কিছু বলনি কেন? আমি শিওর ছিলাম না, তাই আজ শিওর হই। কিন্তু আমি তো এমন কিছু হোক চাচ্ছি না। তোমার আমার সাথে আগে কথা বলা উচিত ছিল। এতে কথা বলার কি আছে? প্রাকৃতিকভাবে যা হওয়ার তাই তো হবে। তুমি জানো আমি কি বলতে চাচ্ছি? একবার সব হারিয়েছি, কিন্তু আবার চাইছি না সব পেয়েও হারাতে। তুমি এইভাবে বলছো কেন? যার আশা সে তো আসবেই। আর একটু সময় নেওয়া উচিত। এ কেমন কথা? আমি বাচ্চাটা চাই না। সে খুশি হয়নি, বরং আমার উপর বিরক্ত হয়েছে। সে আমার কাছ থেকে এই খবরটা আশা করেননি। আর তার প্রথম বউ যখন বলেছিল তখন তার কাছে নিজেকে রাজা মনে হয়েছে। আর আমার কাছ থেকে শোনার পর সেই দিন আমাদের প্রথম ঝগড়া হয়। আর তার চোখে ভালোবাসা ছাড়া বিরক্তি দেখেছি আমার প্রতি। আমার এমন রাগ হচ্ছিল, আমার সব আনন্দ তার এই উদাসীনতার মাঝে যেন হারিয়ে গেল। রাগ করে রাতে আর খেলাম না, সাথে সেও খেলো না। দুজনে কথা বলা বন্ধ করে দিলাম। দুজন দুদিকে ফিরে শুয়ে আছি। মাঝখানে মনে হলো এভাবে হবে না, কারণ সে তার ফিলিংস লুকাতে ভালো পারে, কিন্তু মনে মনে অনেক কষ্ট পাচ্ছে। তাই তাকে ডেকে বলি, কালকে ডাক্তারের কাছে যাব, আপনি যা বলবেন তাই হবে। আর একবার এমন কিছু হয়েছে বলে যে বারবার এমন কিছু হবে তার কোনো মানে নেই। সে আমার দিকে তাকালো আর বাচ্চা মানুষের মতো বুকে চলে এলো। কিছুই বললো না, শুধু বলল আমার কষ্ট হচ্ছে। তার এমন আচরণ আমাকেও খুব কষ্ট দিচ্ছিল, কিন্তু আমি আর কিছু বললাম না। সকালে উঠি আমি আমার কাজে চলে গেলাম। অনেক বেলা হয়ে গেল, সে উঠছে না। আরমান ভাইকে বলি তার শরীর খারাপ, তাই আজ যেন সেই সব সামলে নেয়। আমি কি হয়েছে জানতে গেলে সে কঠিন চোখে তাকায় আর বলে, তোমার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, ভুলে গেলা? রাতে তাকে এমনিতেই বলেছিলাম, কিন্তু সে সত্যি ধরে বসে আছে। আমরা ডাক্তারের কাছে গেলাম, তিনি সব ঠিক আছে বলে কিছু নিয়ম কানুন দিয়ে দিলেন। বাড়িতে এসে সবাইকে বলার পর সবাই খুব খুশি, শুধু তার অনুভূতিটাই অন্যরকম। বাড়িতে আমার কাজ করা একেবারে বন্ধ করে দেওয়া হলো। তার উপর মার খাতির যত্ন। পুতুলটাও কত আদর যত্ন করছিল, কিন্তু সেই মানুষটার মধ্যে কোনো আনন্দ নেই। তবে এখন সে দুপুরে বাড়িতে আসে, খাওয়া দাওয়ার পর পরম যত্নে আমাকে ঘুম পাড়িয়ে দেয়, খুব গল্প করে। প্রতিদিন শত ব্যস্ততার মাঝে কয়েকবার কল করে খবর নেওয়া, আমার খাওয়া দাওয়ার খোঁজ খবর রাখা, আর বাকি কিছুটা সময় বাড়িয়ে দেওয়া শুরু করেছিল। আমার প্রতি তার ভালোবাসা যত্নের কোনো কমতি ছিল না, কিন্তু বাচ্চাটাকে মানতে পারছিল না। এক রাতে দেখি সে আমার পেটে তার অনাগত বাচ্চাকে আদর করছে, চুমু খাচ্ছে, আবার কান পেতে কিছু শোনার চেষ্টা করছে। আমি দেখেও না দেখার ভান করলাম। পরের রাত থেকে দেখি সেই ঘটনা প্রতি রাতেই ঘটে। আর সকালে সে নর্মাল, আর বাচ্চাটার প্রতি বিরক্ত প্রকাশ করে। প্রতিবারই আমি বুঝতে পারতাম সে কি করছে, কিন্তু তাকে বুঝতে দিতাম না। আর সেও নিজেকে চালাক মনে করতো আর আমাকে কিছুই বলতো না। সে হয়তো ভুলে যেত এটা আমার শরীরের একটা অংশ, আর আমি সবটাই টের পাই। দিন ঘনিয়ে এলে আমাকে বাপের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসে, কিন্তু আমি গেলাম না, কারণ আমি চলে গেলে পাগল মানুষটাকে কে সামাল দিবে। সে আসলে আমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে, আর কোনোভাবেই চাইছে না আমাকে হারাতে। আসলে ভালো মানুষরা অন্যকে অনেক দ্রুত অনেকটা কাছে টানতে পারে, ভালোবাসতে পারে। আমি নিজেও নিজের প্রতি যত্ন নেওয়া শুরু করি, কারণ আমি চাইছি না যা একবার ঘটেছে তার সাথে তা আবার ঘটুক। আমি ডেলিভারির দিন যখন পেইন শুরু হয় আমি মাকে গিয়ে বলি হাসপাতালে নিয়ে যেতে। মা চেয়েছিল তাকে ফোন দিতে, কিন্তু আমি নিষেধ করি, কারণ তখন সে কতটুকু চিন্তা করবে আর নিজের কি দশা করবে আমার জানা ছিল। মাকে বললাম যতক্ষণ না কোনো সুখবর আসছে ততক্ষণ যেন তাকে কিছুই না জানানো হয়। আর যাই হোক, সে যেন হাসপাতালে যাওয়ার পরই হয়। আমার নর্মাল ডেলিভারি হতে চেয়েছিল, হাসপাতালেই যেন হয়। তাই হলো 1 ঘন্টা পর। না, আমাদের একটি মেয়ে হয়। মা প্রয়োজনীয় কিছু কারণে আরমান ভাইকে আগে হাসপাতালে নিয়ে এসেছিলেন, কিন্তু সে এলো এমনকি খবর পর্যন্ত পেল বেবি হওয়ার পর।
আমি বেডে শুয়ে আছি, সে পাগলের মতো ছুটতে ছুটতে এলো। তার কপালে ঘাম, নিঃশ্বাস খুব দ্রুত নিচ্ছে, মনে হচ্ছে সারা পথটা মনে হয় দৌড়ে দৌড়ে আসছে। আমার পাশে দাঁড়ালো, আমার হাতটা চেপে ধরলো আর বলল, তুমি ঠিক আছো? মাকে প্রশ্ন করলো। আমাকে আগে খবর দাওনি কেন? কোহিনূর বলতে বারণ করেছিল। সে এবার আমার দিকে কঠিন চাউনি দিল। আমি বললাম, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আর চাইছিলাম না আমাকে নিয়ে কোনো টেনশন করো। মা তার কোল থেকে বেবিটা আসাদের দিকে এগিয়ে দিল। সে আমার দিকে তাকালো। আমি হাসি দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। সে বাচ্চাটা অন্যরকম ভাবে কোলে তুলে নিল আর আমার পাশেই একটা চেয়ারে বসলো আর বলল, চোখ দুইটি একেবারে তোমার মতো মায়াবী। শুধু চোখ দুটি আমার মতো, বাকি সব তোমার মতো। আমার মেয়ে আমার মতো হবে না? তাই এখন তোমার মেয়ে, আর যখন বলছিলে এখন চাই না। তুমি জানো কেন বলেছিলাম? আসলে একবারই আনন্দ পেতে গিয়ে সব হারিয়েছি, তাই নতুন করে একই কারণে আর। এতক্ষণ তার চোখে আনন্দ ঝরছিল, সে অনেক খুশি হয়েছিল, কিন্তু আমার এই কথাটা শুনে তার মুখটা নষ্ট হয়ে গেল। আচ্ছা, আমাদের মেয়ের নাম কি রাখবো? আমি কিন্তু ঠিক করে ফেলেছি। কি? আমি আস্তে করে তার কানের কাছে মুখ নিয়ে বললাম, সিনথিয়া। সে অবাক দৃষ্টিতে আমার দিকে দেখছে, আর আমি তার কোল থেকে বেবিটাকে কোলে তুলে নিলাম, ডাকলাম, সিনথিয়া, এই সিনথিয়া। তিনি বাম হাতটা আমার পেছনে নিলেন আর ডান হাতটা বাবুর হাত ধরলেন। আমার কপালে চুমু খেয়ে আস্তে করে বললেন, পৃথিবীর সব থেকে সুখী আমি। বাসায় ফেরার পর যেদিন বাচ্চাটার নাম পাকাপাকি ভাবে রাখা হয়, সেদিন আমি অবাক হয়ে যাই। সে তার মেয়ের নাম রাখে নূরজাহান, আমার নামের শেষে আর তার নামের সাথে মিলিয়ে। আমি তাকে বলি, কেন? শিল্পী যখন ছবি আঁকেন, কবি যখন কবিতা লিখেন, তখন নিজে তার নামটা লিখে দেয়, যেন সবাই জানতে পারে এটা কার মেধার গুণ। কিন্তু তুমি 9 মাস কষ্ট করে গর্ভে লালন করে তার নাম দিচ্ছ সানজিদার পছন্দে, আর সেটা শুধুই আমাকে ভালোবেসে। আমি তাকে যেমন ভালোবাসতাম তোমাকেও বাসি। হয়তো মনের কোণে সে রয়ে যাবে আজীবন, কিন্তু তোমার ভালোবাসার কোনো কমতি হবে না, কথা দিচ্ছি। সে মন খারাপ করে আছে, তাই আমি তাকে জড়িয়ে ধরে বলি, আমি জানি সেটা, আর আমার নিজের ইচ্ছা আমাদের সন্তানের মাঝে সানজিদা আপু বেঁচে থাকুক। কোহিনূরের যেখানে শেষ, নূরজাহানের সেখানেই শুরু। তেমনি সানজিদা আপু যেমন সিনথিয়াকে চেয়েছিল, হয়তোবা আমাদের মাঝে নতুনভাবে সেই ফিরে এসেছে। আমাদের মেয়ের নাম আমাদের দুইজনকে নিয়েই হবে। হ্যাঁ, এই মেয়ে আমাদের 3 জনের অস্তিত্ব হয়েই থাকবে, নূরজাহান, সিনথিয়া। নিজের জীবন থেকে শিখলাম, আবেগ দিয়ে জীবনে বড় কোনো সিদ্ধান্ত নিতে হয় না। আর তাকে পাবার পর বুঝতে পেরেছি, মানুষের জীবনে খারাপ কিছু ঘটে পরবর্তীতে ভালো হওয়ার জন্যই। সে আমাকে নিজের মূল্যটা দেখিয়েছে, আমার যথাযথ মূল্যায়ন করেছে, তাই তার ভালোবাসার মানুষের সম্মানের মাধ্যমে তাকে দায়মুক্ত করার চেষ্টা করলাম। হয়তোবা এটাই ছিল আমার প্রতি তার ভালোবাসার মূল্যায়ন।